একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আমাদের শনিবারের পিএইচডি ক্লাস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট ক্লাস। এখানে যারা প্র্যাকটিস করছে হোমিওপ্যাথি, যারা চর্চা করে, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসে আলোচনা হয় যে একটা রুগী কিভাবে দেখা হয়। এখানে যারা মডারেটর হিসাবে রয়েছেন তারা তাদের ব্যক্তি জীবনের তাদের অভিজ্ঞতা আলোচনা করেন, তারা কিভাবে রুগী সুস্থ করেন সেই বিষয় নিয়ে আলোচনা করেন। তো আমাদের ডক্টর লুৎফর রহমান স্যার প্রতিবন্ধী চিকিৎসায় একটা ধারাবাহিক আলোচনা করে চলেছেন। তো আজকেরই তারই ধারাবাহিকতা বজায় রেখে তিনি আলোচনা করবেন কিভাবে একটা প্রতিবন্ধী রুগীকে আমরা ভালোভাবে আমাদের চেম্বারে চিকিৎসা দিতে পারি এবং অল্প সময় তাকে সুস্থ করতে পারি। স্যার, আপনি শুরু করতে পারেন। একাডেমিক সিঙ্গেল হোমিওপ্যাথি কর্তৃক আয়োজিত হোমিওপ্যাথি শিক্ষা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মডারেটর, একাডেমির সভাপতি এবং উপস্থিতি সকলেই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। যারা উপস্থিত হন, একটা অনুষ্ঠানের প্রাণ যত বেশি উপস্থিত হবেন, যত বেশি আগ্রহ দেখেন, ততই যেন একজন বা একজন যারা বলেন আগ্রহটা, তাদের বলার ধরনটা সুন্দর, সাবলীল। আপনারা নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী, কিন্তু পার্থক্য হলো একটু আমি আজকে বলার সুযোগ পেয়েছি, আপনারা শুধু শুনছেন, শুধু এইটুকুই পার্থক্য। কিন্তু আপনারা আমার সে নিশ্চিত রূপে অনেক জ্ঞানী। আমি হয়তো আপনাদের সেই চাওয়া পূরণ করতে পারবো না, তবে আমি যতটা বুঝি ততটাই বলার চেষ্টা করব। আমরা হোমিওপ্যাথিতে একটা কথা জানি যে সর্বশেষ রোগ আগে সারবে। এটাই হোমিওপ্যাথির নীতি। সর্বশেষ যে রোগটা, সেই রোগটা আগে সারবে, আর সর্বপ্রথম যে রোগ সেটা সবচেয়ে শেষে সারবে। তাহলে আমরা হোমিওপ্যাথির ডাক্তাররা যখন ওষুধ প্রয়োগ করি, আমরা তো এটা জানি যে সর্বপ্রথম রোগ শুরু হয় মনে, আর আরোগ্য প্রক্রিয়া শুরু হয় সর্বপ্রথম মন থেকে। তাহলে এখানে হোমিওপ্যাথিক নীতির সাথে মিলল কিভাবে? সর্বশেষ রোগ যদি আগে সারে, এখানে তো একটা মানুষের মন সর্বপ্রথম রোগগ্রস্ত হয়। আরোগ্য হলো সর্বশেষ রোগ থেকে, কিন্তু এখানে রোগ আরোগ্য শুরু হয় সর্বপ্রথম মন থেকে। তাহলে হোমিওপ্যাথির নীতি এখানে কিভাবে নীতিতে সামঞ্জস্য হবে? আমরা রোগীতে ওষুধ দেই, আমরা জানি মন থেকে যেহেতু রোগ আরোগ্য শুরু হবে, তাহলে তার ওষুধ প্রয়োগ করা সর্বপ্রথম মনটি ভালো হবে, সর্বপ্রথম মনটা ভালো হবে, তার স্বভাব, তার চলন হবে। করার পর তার নাম, তার স্বভাব আরো বেশি খারাপ হয়ে গেছে। তাহলে তাহলে কি মন থেকে ওষুধ শুরু হয়নি? দেখি মনে শুরু হয়েছে, আবার ওষুধটা সেখানে ঠিকঠাক করছে না। আমরা ওষুধ প্রয়োগ করাবে পাঁচটা ধাপ জানি, যে তার খানা ভালো হবে, তার প্রস্তাব ভালো হবে, তার ভালো হবে, তার খাওয়ার রুচি ভালো হবে, তার রোগ ভাবনা ভালো। কিন্তু
প্রয়োগ করার পর তার ভালো হবে, কিন্তু এখানে দেখতেই খারাপ অবস্থান, তার প্রস্তাবের অবস্থাটা খারাপ, খাওয়ার রুচিও খারাপ, তার রাগ বেড়ে গেছে। এই ক্ষেত্রগুলো কি বললেন, আমরা যে ওষুধ প্রয়োগ করলাম সেই ওষুধটা কেন এরকম করবো, এটা তো অবশ্যই অবশ্যই জানার প্রয়োজন আছে কি? আমরা যদি একটু বলতে এই বিষয়গুলো কেন এরকম হলো, এইটা কি জানার প্রয়োজন আছে? কেউ একটু সহযোগিতা করেন। আমরা স্যার সবাইকে মিউট করা আছে, মিউট করা আছে, আমি সবাইকে আনমিউট করে দিতে টাইম লাগবে। আচ্ছা, এই বিষয়গুলো আমরা অনেক সময় ওষুধ পরিবর্তন করার চিন্তা করি। আসলে ওষুধ চিন্তা পরিবর্তন করার আগে অসংখ্যবার ভেবে দেখা দরকার যে আমার ওষুধটা ঠিকঠাক আছে কি না। এই যে মন থেকে রোগ শুরু হবে, কিন্তু সর্বশেষ রোগ তো সর্বপ্রথম তো রোগ শুরু মন থেকে, কিন্তু সর্বপ্রথম রোগ আরোগ্য প্রক্রিয়া শুরু হয়েছে মন থেকে। তাহলে তো নিয়ম নীতির সাথে সাংঘর্ষিক না, নিয়ম নীতির সাথে সাংঘর্ষিক না, সর্বশেষ জায়গা থেকে এই রোগ আরোগ্য প্রক্রিয়া শুরু হবে। তাহলে কিভাবে? দেখুন, একটা মানুষ বলল যে আমার ক্যান্সার হতে পারে, আমার ভবিষ্যতে ক্যান্সার হবে, তার এই যে মনের রোগ এখান থেকে শুরু হলো। একটা সময় বললো যে আমার ক্যান্সার হয়েছে, আরেক সময় সে বললো আমি আর বাঁচবো না, অথবা বললো যে আমার দেখেন ক্যান্সারের চরম অবস্থা, সে বললো যে আমি তেমন কিছু হয়নি, আমার কিচ্ছু হবে না। তাহলে আমরা সর্বশেষ রোগ কোনটি? তার মনে হলো যে আমার ক্যান্সার হবে, এটা কিন্তু থাকলো না, এটা সর্বপ্রথম। আমার ক্যান্সার হয়েছে, এটাও এটাও কিন্তু শেষে না। তার শেষের কথা হলো আমি আর বাঁচবো না, অথবা আমার কিচ্ছু হয়নি। অনেক রোগী দেখবেন যে ক্যান্সারের শেষ পর্যায়ে এসেও বলে আমার তেমন কিছু হয়নি, মানে রোগকে সেই গুরুত্ব, মানে রোগের যে চরম অবস্থা এটা সে গুরুত্বই দিচ্ছে না। এই জায়গায় যদি আমরা ওষুধ প্রয়োগ করি, তাহলে এই রোগী বলবে, আপনার ওষুধটা যদি ঠিক হয়, যে লোকটিকে আপনি ওষুধ প্রয়োগ করছেন সে কি বলল যে আমার তেমন কিছু হয়নি, কিন্তু ওষুধ প্রয়োগ করার পর সেই লোকটা বলল যা আমি আর বাঁচবো না। তাহলে আপনি ধরে নিন যে আপনার ওষুধটা ঠিক জায়গায় ঠিক কাজ করতে পারছে, কারণ তার শেষ জায়গা থেকে একটা ক্যান্সারের চরম অবস্থায় মানুষটা মারা যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু সে কি বলছে আমার তেমন কিছু হয়নি, অর্থাৎ মৃত্যুকেও সে ওভারকাম করে চলে গেছে। এখানে আর কোন ওষুধ ঠিক মতো কাজ করে না, কিন্তু আপনার ওষুধ যখন কাজ করছে, ঠিক এই জায়গায় কিন্তু আপনার একটা ওষুধ মনে রাখুন যে কার্সিনিসিন তাকে বংশের ইতিহাসে থাকুক না থাকুক দিতেই হবে। এই যে একটা মানুষ প্রয়োগ করার পর সে বলল আমি মনে হয় আর বাঁচবো না, আমরা ওষুধ প্রয়োগ করার পর কি বললো আমি আর বাঁচবো না, আমরা হতাশাই ভোগে যাই যে হ্যাঁ ভাবলাম যে তাহলে কি হলো, আমার ওষুধটা ভুল হয়েছে, আগে তো বললো যে আমি এরকম কথা বলেনি। একটু এখন ওই রুগীতে একটু খোঁজ নিন, মনোযোগ দিয়ে খুবই ভালো করে আমরা যদি একটু খোঁজ নিতে থাকি, তাহলে সে 6 মাস আগে বলছিল যে আমি মনে হয় আর বাঁচবো না,
রোগের চরম পর্যায়ে মানুষ অনেক সময়, আপনার টিউবারকুলের নাম যদি ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন যে রোগের চরম অবস্থায় রোগী কি করে, শেষ পর্যায়ে দাঁড়িয়ে বলে আমার তেমন কিছু হয়নি। এই তেমন কিছু হয়নি, আমার ওষুধ প্রয়োগ করার পর সে বলল আমি আর বাঁচবো না। তখন যদি আমি ভাবি যে আমার ওষুধটা ভুল হয়ে গেছে, আমরা কি জানি যে ভালোর দিক আসবে, কিন্তু এখানে ওষুধ খাওয়ার পর কি বললো যে আমি বাঁচবো না, মন্দর দিক গেছে না, মন্দের দিক যায়নি। আপনার ওষুধটি শেষ পর্যায় থেকে তাকে একটা ভালোর দিক নিয়ে আসছে। একটু খোঁজ নিলে দেখা যাবে যে এই রোগী 6 মাস আগে বলছে আমি বাঁচবো না। তারপরে ওষুধ চলতে থাক, আপনার হতাশার কিচ্ছু নেই, ওষুধ বদলানোর কিচ্ছু নেই, আপনার ভয় পাবার কিচ্ছু নেই, তাকে ওষুধ দিতে থাকুন। আইটেম চালান আর ওষুধ দিন। যদি 50-60 টাকা হয় অবশ্যই চালিয়ে যাবেন। সে একটা সময় বলবে যে ডাক্তার আমার ক্যান্সার ভালো হবে তো? কারণ কখন বলে, যখন সে এক সময় বলছিল আমার ক্যান্সার হয়েছে আর ভালো হবে না, এখন মৃত্যুর জায়গায় থেকে সে আসলো, কি বললো যে আমার ক্যান্সার ভালো হবে তো? এই কথাগুলো আপনাকে যেমন ওষুধের পরিবর্তনের দিক নির্দেশনা দেবে, যেমনই আপনাকে ওষুধের উপর দাঁড়িয়ে থাকার দিক নির্দেশনাও দেবে। তাহলে আমরা, একটা মানুষ যে কথাই বলুক, সেই কথাগুলো আমার ওষুধের পর কোন অবস্থায় থেকে কোন অবস্থানে আসলো এইটার কিন্তু আমরা চরম গুরুত্ব দিব। ওষুধ খাবার পর তার পায়খানাটা কষা হয়ে গেছে, আমরা একটু খোঁজ নিন। তিনি বলবেন যে দেখেন ওর জন্মের পর থেকে পায়খানা কষা ছিল। আমরা শিশু প্রতিবন্ধীতে এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। জন্মের পর থেকে ওর পায়খানা কি ছিল, কষা ছিল, কিন্তু অনেক চিকিৎসা করার পর তার পায়খানাটা স্বাভাবিক হয়ে আসছে। সেটা হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদি, নার্স পটো যাই খান, কিন্তু আপনি যখন সঠিক ওষুধটা দিয়েছেন, এই যে তার ওষুধের কুফল, ওষুধ জনিত কুফলে তার পায়খানাটা স্বাভাবিক ছিল, তার খাবার রুচি যেটা স্বাভাবিক ছিল, তার রাগটা চাপা পড়ে গেছিল। আপনারা যখন ওষুধ প্রয়োগ করলেন তখন দেখা গেল তার রাগ বেড়ে গেছে। একটু খোঁজ নিন, যে তারা বলবে যে হ্যাঁ ওর ছোট্টবেলায় বা এই 2 বছর আগে বা 6 মাস আগে প্রচন্ড রাগ ছিল, আমরা মনোবিজ্ঞানের ডাক্তার দেখে, নিউরো সায়েন্সের ডাক্তার দেখিয়ে এই রাগটা এখন কন্ট্রোল। কিন্তু খারাপ দিক হলো আপনার ওষুধটা খাবার পর থেকেই তার রাগটা বেড়ে গেছে। আপনি স্রষ্টাকে ধন্যবাদ দিন, তার শুকরানা আদায় করুন যে আপনার ওষুধটি ঠিক, যে ওর রোগ লক্ষণ, চাপা পড়ার লক্ষণ গুলো আপনার সামনে প্রকাশ পাচ্ছে। তবে হ্যাঁ, একটু গুরুত্ব দিবেন, আগে যতটা রেগে যেত আপনার ওষুধ দিয়ে কিন্তু ঠিক ততটা রাখবে না, 1% হলেও কম থাকবে। আর চাপা পড়া অংশটা কিন্তু প্রকাশ পাচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি আগের তথ্যগুলো তখন আরো ভালো করে সংগ্রহ করুন, যে ও একটু দিলেই কি, দিতে দেরি হলেই কি এরকম মারাত্মক রেখে যেত, ভাঙচুর করতো, বলে হ্যাঁ ভাঙচুর করে ফেলতো। এখনো কি ভাঙচুর করে? ভাঙেনি বা ভাঙছে, আগে প্রতিদিন ভাঙতো, এখন কি প্রতিদিন ভাঙছে? বলে না, এখন প্রতিদিন ভাঙছে না। তাহলে বেড়ে গেলেই তো আপনার ওষুধটা ভুল, এটা কখনোই মাথায় নেবেন না, কখনোই না। কারণ অন্য অন্য চিকিৎসায় এই বিষয়গুলো চাপা পড়ে যাবার কারণে অনেক সময় শান্ত সফল মনে হয়,
অনেক সময় তার পায়খানা কষা স্বাভাবিক হবার পরে হতে পারে, অনেক সময় লুজ পায়খানা ছিল, আপনার ওষুধ খাওয়ার পর আবার সেই লুজ পায়খানাটা দেখা দিতে পারে, তার প্রস্রাবের সমস্যাটা দেখা দিতে পারে। কিন্তু এই ক্ষেত্রগুলোতে আপনাকে হতাশ হবার কিচ্ছু নেই, বরং স্রষ্টাকে অসংখ্য অসংখ্য তার শুকরানা আদায় করা উচিত যে আপনার ওষুধটা ঠিক। আমার ঠিক এই জায়গায় একটা ক্যান্সারের রোগীতে আমি যখন চিকিৎসা করছিলাম, আমি রুগীটা পেলাম ঠিক ওই পর্যায়ে, সে কিচ্ছু বললো যে আমার কিছু হয়নি। এত ব্যস্ততা কেন যে এরা করে সবাই, আমি তো থেরাপি দিয়েছি, আমি তো এটা নিয়েছি, আমি তো ওষুধ খাচ্ছি, কেন যে আমার পরিবারের লোকজন এত পাগল হয়ে গেছে, আমার তো কিছু হবে না। তার স্কোর 9+। হ্যানিম্যানকে স্রষ্টাকে বললাম যে তুমি হ্যানিম্যানকে কেন পৃথিবীতে পাঠিয়েছিলে, মানুষের এই পর্যায়ে তুমি মঙ্গল করার জন্য? কারণ স্রষ্টা রোগ আরোগ্যকারী, আর স্রষ্টা তো নিজে হাতে করবেন না, কাউকে না কাউকে দিয়ে করাবেন। সেই দিয়ে করার লোকটি তিনি পাঠালেন স্যার হ্যানিম্যানকে। আমি স্রষ্টাকে আরো কৃতজ্ঞতা জানাই যে রোগের চরম পর্যায়ে আমাদের মতো অজ্ঞ, নাদান, অলস, অকর্মশীল মানুষগুলো যখন চিকিৎসা দিতে পারে, কেন পারে? কারণ স্রষ্টা আরেকটি মানুষকে আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন শিক্ষা দেবার জন্য, ডাক্তার শ্যামল কুমার দাস। তাকে আমি হাজার সেলট। স্রষ্টার প্রতি আমার প্রার্থনা, তাকে তুমি কবুল করে নাও, তাকে তুমি সম্মানিত করো। এই যে আরোগ্য, একটা মানুষকে আমরা আরোগ্য দিতে পারি কখন, মানে আমরার মতো একটা দাদান আরোগ্য দেওয়ার মতো সাহস রাখে, চিকিৎসা করার সাহস রাখি। আমরা আরোগ্য করি না, এটাকে আমরা চিকিৎসা করার একটা সাহস পাই। কেন পাই? তিনি একটি পথ আমাদের বাতলিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেই পথে হয়তো তিনি বলছেন যে ওষুধ প্রয়োগ করার পর পায়খানা ভালোর দিকে আসবে, প্রস্রাব ভালোর দিকে আসবে, তার রাগ ভালোর দিকে আসবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো যদি চাপা পড়া থাকে, এটা কিন্তু আপনার পার্থক্য নেবেন। স্যার শ্যামল কামর দাস কিন্তু এখানে ভুল বলেননি, আমিও কিন্তু ভুল বলছি না। কারণ ওষুধ প্রয়োগ করার পর এই লক্ষণগুলো ভালোর দিক আসবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু ভালোর দিক আসেনি, খারাপ দিক আসছে। কেন আসছে? কারণ এই বিষয়গুলো বিভিন্ন চিকিৎসায়, বিভিন্ন অপচিকিৎসায়, মানে আমি এখানে চিকিৎসা বলবো না, বিভিন্ন অপচিকিৎসায় চাপা পড়ে অবদমিত হয়ে আজকে একটা স্বাভাবিক লক্ষণ দেখানোর চেষ্টা করছিল। তার প্রমাণ, যে সমস্ত অটিজম বাচ্চা ওষুধ খাওয়ার পর তার হাইপার টেন্ডেন্সিটা ভালোর দিকে থাকে, তাদের চিকিৎসা করে দেখুন 3-4 বছরও কিচ্ছু করা যায় না। আপনারা দেখবেন বাইপোলার রোগীদের এদের চিকিৎসা করছে তারা, কিন্তু হাইপার কমছে, কিন্তু রোগী আরো খারাপ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন এই খারাপ পরিণতির থেকে আপনার ওষুধ প্রয়োগ করার পর তার অবদমিত রাগ যদি বেড়ে আসে, এটাতে আপনার হতাশ হবার, ভয় পাবার কিচ্ছু নেই। আপনি এগিয়ে যাবার আরো একটা প্রশস্ত পথ আপনার সম্মুখে উন্মুক্ত। এই উন্মুক্ত পথ আপনার জন্য তৈরি। আপনি স্রষ্টাকে এখানেই কৃতজ্ঞতা জানাবেন যে আপনি তার চিকিৎসা দেওয়ার জন্য উপযুক্ত মানুষ স্রষ্টা আপনাকে নির্বাচিত করেছে। তাহলে আমরা যেন কখনোই
এই বিষয়গুলোতে ভয় পেয়ে না যায় যে আমি কি করছি, আমার ওষুধ প্রয়োগ করার পর কি হলো। এখন আসি আমরা পর্যবেক্ষণে। আমাদের প্রায় প্রশ্ন হয় যে আমরা আসলে কি পর্যবেক্ষণ করি। হ্যাঁ, রোগীদের অবশ্যই আমরা পর্যবেক্ষণ করি যে আবার ওষুধ প্রয়োগ করার পর তার পায়খানাটা ভালো হয়েছে কিনা, তার প্রস্রাবটা ভালো আছে কিনা, তার রাগটা ভালো আছে কিনা, এইটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই নেব। আর সর্বশেষ মনটা আমরা কিন্তু প্রত্যেক সময়ে রোগী লিপিতে আমরা মন সংযোজন করব যে তার সর্বশেষ মনটা কোন পর্যায়ে আছে। এখন কি বললো, আমি আর বাঁচবো না। এখন কি বললো, আমার বাঁচার ভয় থেকে সে বেরিয়ে আসছে। কি বলছে, আমার রোগ আরোগ্য হবে তো। এখন একটা পর্যায়ে এসে বলবে, ডাক্তার আর কতদিন লাগবে আমার এটা ভালো হয়ে যেতে। তার মানে দেখেন, আপনি আরো ধাপে ধাপে এগিয়ে আসছেন। একটা সময় এসে বলবে, আমার ক্যান্সারটা শেষ হয়নি তো, আরো কি বাকি আছে? আর বাকি নেই। তাহলে দেখেন, তার প্রথম যে মন তৈরি হয়েছিল কি, যে আমার ক্যান্সার হবে। তাহলে আপনি শেষ কোথায় আসলেন, আমার ক্যান্সার হবে। মন যে কথা দিয়ে শুরু হয়েছিল সেই কথাটাই কিন্তু শেষ আরোগ্য হবে। আর মন যেখানে সর্বশেষ দাঁড়িয়েছিল সেখানেই কিন্তু আপনার রোগের আরোগ্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অতএব মন থেকে সর্বশেষ যে কথাটা আছে, যে মনে যদি সর্বপ্রথম রোগ আরোগ্য হয় আর মন থেকে যদি সর্বশেষ রোগ আরোগ্য প্রক্রিয়া শুরু হয়, তাহলে হোমিওপ্যাথিক নীতি এখানে সাংঘর্ষিক কিনা। আমি কি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি যে না, মন থেকে শুরু হলেও, কারণ মনের একটা শেষ পর্যায়ে থাকে, এটা কখনোই সাংঘর্ষিক নয়, বরং হোমিওপ্যাথির নীতি নৈতিকতার সাথে যুক্তিযুক্ত। আপনি রোগে পর্যবেক্ষণে যত কষ্ট বাড়ুক, রোগ নিয়ে তার ভাবনা, এই ভাবনাটাই আপনারা লিখবেন রোগী লিপিতে। আপনার একটা কলমাই থাকার দরকার যে রোগ ভাবনা। এই রোগ ভাবনা আপনাকে প্রশস্ত পথ দেবে। তাহলে আমরা কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছতে পারবো। আমার ওষুধ পরিবর্তন করার কখন প্রয়োজন হবে আমরা বুঝতে পারবো। এখন পর্যবেক্ষণের যে বিষয়টা থাকে, যে আমরা অনেক সময় রোগকে গুরুত্ব দিতে যাই। যে দেখেন, এই মনের জায়গাটা বা আমরা একটা ওষুধ কতদিন চালাবো বা একটা ওষুধ কতদিন চলবে, শরীর দিয়ে এবং মন দিয়ে দুই জায়গায় আমরা একটু পরীক্ষা করব। তার কি ছিল, যন্ত্রণা ছিল, তার কি ছিল, খিঁচুনি ছিল, তার কি ছিল, এই জিনিসগুলো আপনারা একটু লক্ষ্য করুন। আপনার ওষুধ খাবার পর তার যন্ত্রণাটা আর নেই, অথবা তার খিঁচুনিটা নেই, অথবা তার ঘাগুলো নেই, অথবা তার কাশিটা নেই, কিন্তু আপনার ওষুধ খেতে খেতে ভালো ছিল, পুনরায় একটু একটু করে আবার দেখা দিয়েছে, পুনরায় সেই লক্ষণগুলো আবার দেখা দিয়েছে। এই সময় স্যার হানিম্যান বললেন যে তুমি তাকে ফাইটম দাও। এসব আপনি কোনো ওষুধ দিবেন না, 10-15 দিন ফাইটম দিয়ে দেখুন, যদি পুনরায় সেরে যায়, যদি আবার সে না থাকে, তাহলে বুঝবেন যে এই ওষুধটির কাজ শেষ। এই ওষুধে যা যা আরোগ্য হয়েছিল তার কাজ শেষ। এখন আর আপনার এই ওষুধটির আর প্রয়োজন নেই। তখন আপনি দ্বিতীয় ধাপের ওষুধে যাবেন বা দ্বিতীয় সাইকেলে যেতে পারেন। যদি তার মধ্যে কষ্ট থাকে, রোগী মনে করে যে আমার ওষুধ খাওয়ার আরো প্রয়োজন আছে, রোগী যদি মনে করে যে আমার এই ওষুধটি ক্যান্সার ভালো হয়ে গেছে, তাহলেও কিন্তু আপনাকে আর দ্বিতীয় ওষুধে যাওয়ার প্রয়োজন আছে
বা নাই, এটা আপনারা বিবেচনা করবেন যার যার ব্যক্তিগত তথ্য থেকে। তাহলে আমরা একটা রোগী দেখে পেলাম যে ওষুধ কখন পরিবর্তন করব, যখন ওষুধের যে আরোগ্যকৃত লক্ষণগুলো পুনরায় স্বল্প মাত্রায় আবারও একটু একটু করে দেখা দিবে, তখন আমরা কি করব, তাকে ফাইটম দিয়ে পর্যবেক্ষণ করব যে এই লক্ষণগুলো সেরে যাচ্ছে কিনা। যদি সেরে যায় তাহলে আপনার আর এই ওষুধের কাজ শেষ, এই ওষুধের আর থাকবার জায়গা আপনার আমার নেই। আমি তাহলে দ্বিতীয় প্রশ্নটা গেলাম। আর তৃতীয় জায়গায় যেটা আমি মাঝে মাঝে আমাদের ক্লাসে যে প্রশ্নের সম্মুখীন গুলো হচ্ছে বা দেখতে পাচ্ছি, সেটা হলো যে ওষুধের শক্তি মাত্রা কখন পরিবর্তন করব। ঠিক এই পর্যবেক্ষণের মতোই আপনি যদি শতদেবী ওষুধ প্রয়োগ করেন, ডাক্তার নেস বলছেন যে রোগী ভালো থাকলেও 30 থেকে 40 দিন পর আবার ওই শক্তির ক্রম বর্ধমান মাত্রায় একবার প্রয়োগ করতে পারো, তাহলে আরোগ্য প্রক্রিয়াটা দ্রুত গতিতে হয়। তবে আরো যারা কেন বা বড় বড় মনীষী যারা আছেন, তাদের মন্তব্য হলো, বা আমাদের ভারতবর্ষের যারা মনীষীরা ছিলেন তারা পর্যবেক্ষণ করে দেখছেন, যতদিন পর্যন্ত ওষুধের ক্রিয়া চলে ততদিন পর্যন্ত আর ওই মাত্রাও খাওয়াবার প্রয়োজন নাই। স্যার ন্যাসের ধারণা বা তিনি রোগীতে পরীক্ষা করে দেখছেন যে আবার 30 থেকে 40 দিন পর ওষুধ ক্রিয়া করলেও ওই শক্তি থেকে যে ওষুধটা বানানো ছিল ওইখান থেকে আবার এক ডোজ দেওয়া যায়। আর সবার মত কিন্তু এক না, এটা আপনার নিজস্ব মানে অভিজ্ঞতা থেকে আপনি প্রয়োগ করবেন কি করবেন না, এটাও কিন্তু একটা প্রয়োজন। আর 50 শক্তি যদি হয়, আমি অর্গানান ঘেটে বিভিন্ন মনীষীদের বক্তব্য শুনে যা বুঝেছি, তরুণ রোগে আপনারা ঘন ঘন প্রয়োগ করতে পারেন। যখন রোগের 80% কমে যায় তখন আর আপনার ঘন প্রয়োগ করার সুযোগ নেই। কখনোই একই শক্তি দ্বিতীয়বার প্রয়োগ করার সুযোগ নেই, অবশ্যই ক্রম বর্ধমান শক্তিতে প্রয়োগ করতে হবে। আর করণিক রোগে বিভিন্ন মনীষীরা যেটা বলছেন, আমিও যেটা করে থাকি, এটা আমার অভিজ্ঞতা বলছি, যদিও হোমিওপ্যাথিতে অভিজ্ঞতার কোনো দাম নেই, অভিজ্ঞতার কোনো দাম নেই, কিন্তু যারা মনীষীরাও বলছেন, সম্ভবত অর্গানাও তাই আছে, যে প্রতিদিন একবার অথবা একদিন দুদিন পর পরও ক্রম বর্ধমান শক্তিতে প্রয়োগ করা যায়। 272 নম্বর সূত্রে সম্ভবত আছে যে আমরা যে শক্তিটা প্রয়োগ করছি এই ক্রম বর্ধমান রীতিতে, এইটা মানে আমি যেটা বুঝছি আর কি, আমরা যে বোতলে দিচ্ছি এই বোতলটার ঝাঁকি 100-র উপরে গেলে, যদি আপনি এমোবলিক বা 0 অন দিয়ে থাকেন, যদি বোতলের ঝাঁকিটা 100-র বেশি হয়ে যায় তাহলে এমোবলিক 2 ওই শরীরে তেমন কাজ করবে না। আর 100-র উপরে উঠে গেলে ওই পানিটা বা ওই ওষুধটা দ্বিতীয় শক্তির মাদার টিংচার হয়ে যায়, যার ফলে আপনার যে ওষুধই প্রয়োগ করবেন তা যেন 100-র নিচে ঝাঁকি থাকে, তা যেন 100-র নিচে ঝাঁকি থাকে। 100-র উপরে যাওয়ার আগেই ওষুধের শক্তিটা পরিবর্তন করবে। কিন্তু যারা কি বলেন লাফ দিয়ে যান, লাফিয়ে যাচ্ছেন যে 1, 3, 15, 18
হ্যাঁ, আমিও যাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, মানে অনেকগুলো রুগীতে কেন জানি এই লাফিয়ে গেলেই রুগীটা আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়। আমার মত হলো যে আপনারা ওষুধ প্রয়োগ করার সময় বা প্রয়োগকৃত রুগীতে অবশ্যই প্রতিটা মুহূর্ত তাকে চোখে চোখে রাখুন, আপনার হৃদয়ে রাখুন। আপনার ওষুধ প্রয়োগ করার পর তার কোনো বৃদ্ধি ঘটছে কিনা, যদি ঘটে যায় সাথে সাথে নিচে নামে আসুন। আর অবশ্যই আপনি আপনার মত থেকে, কারণ আপনি যখনই লাফিয়ে গেছেন, এই লাফিয়ে যাওয়ার পর তার পরিবর্তনটা কতটা ভালো দিক, লাফিয়ে যাবার করার কারণে তার রাগটা বেড়ে গেল কিনা, রোগ কমে গেছে, রাগটা বেড়ে যাচ্ছে কিনা, এইটাও কিন্তু খুব ভালোভাবে খোঁজ দেবেন। আবারও এমনও হতে পারে যে রাগটা ঠিক আছে কিন্তু তার রোগটাই বেড়ে গেছে, এটাও হতে পারে। যার ফলে আপনারা অবশ্যই ওষুধ প্রয়োগ করার পর এই যে পর্যবেক্ষণ যেটা কথা বলা হয়, এটাই কিন্তু একজন চিকিৎসকের সাফল্য, একজন চিকিৎসকের ব্যর্থতা। তাই অবশ্যই পর্যবেক্ষণটা যেন হৃদয় থেকে, মন থেকে হয়, যেন রোগীটা আমার চোখেই থাকে সব সময়ের জন্য, যে আমরা যে রোগীটাকে ওষুধ দিচ্ছি সে যেন আমার হৃদয়ের মধ্যে থাকে, যে আমি তার কোন পর্যায়ে কোথায় গেছি। দেখবেন যে অনেক রোগী এসে বলে যে দেখেন ডাক্তার সাহেব, আপনার ওষুধ খাওয়ার পর আমার কোনো উপকার হয়নি। আপনার বাচ্চার ঘাড় সোজা ছিল না, এখন কি সোজা হয়েছে? বলে ওটা হয়েছে, কিন্তু ওর যে মলদারের মাংসটা বেড়ে গেছে এটা তো কমছে না। কারণ এইটার জন্যই তো আমরা আপনার কাছে আসছি। হ্যাঁ, ওই যে সর্বশেষ রোগ, রোগীকে যদি আমরা বুঝাইতে পারি তাহলে ভালো, না বললে রোগী থাকে না। এই জন্য এই বিশেষ শিশু চিকিৎসা করতে গেলে যেটা হয় যে তোমরা কি আরো ডাক্তার দেখিয়েছো? বলে হ্যাঁ। তারা এই রোগটা কতদিন, প্রত্যেকটা রোগের পিছনে আপনি লিখুন যে তার ঘাড় সোজাটা কতদিনে হবে, এটা কি বলছিল ডাক্তার, বলে এতদিন হতে পারে, এর কথা বলাটা কতদিনে হবে, তার মাংস বেড়ে গেছে এটা কতদিনে হবে, এটা কতদিনে হবে। তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। আপনাকে কয়দিন ওষুধ দিছি? বলে 2 মাস। এটা ডাক্তার কথা বলছে 5 বছর, তাহলে 2 মাসে কতটুকু কমতে পারে? এই জন্য অবশ্যই খোঁজ নিতে হবে আমাকে, যে তার কোন বিষয়টা কতদিন আরোগ্যের কথা বলছে, অথবা ডাক্তার বলছে কোনোদিনই হবে না। তাহলে আপনি আমার কাছে কেন এই মানে রোগী কিন্তু হোমিওপ্যাথির কাছে ওষুধ খাওয়ার পরের দিন থেকে ভালো হতে চায়, মানে আজকে আমি ভালো হলাম না কেন? মানে হোমিওপ্যাথির যেন দায়, হোমিওপ্যাথি ডাক্তাররা যেন দায় পড়ে গেছে যে এরা এখনই ভালো করতে পারবে, মানে এদেরই ভালো করতে হবে, মানে আমরাই মনে হয় ভালো করতে পারি। তাদেরকে বুঝিয়ে দিতে হয়, দেখুন আমি শুধুমাত্র ওষুধ দিতে পারি, আপনার বাচ্চা আগের চেয়ে ভালো দিক আছে কিনা, যদি ভালো দিক থাকে তাহলে আপনার ওষুধ খাবেন, আর যদি না থাকে রোগী ধরার জন্য, রোগীর কাছে থাকুক এই জন্য, দুর্বল হবার কিচ্ছু নেই। তাকে ক্লিয়ারলি বলুন যে আপনার দেখেন ভালো দিক আছে কিনা, যদি ভালো দিক থাকে থাকুন, না থাকলে নাই। কারণ আপনার পর্যবেক্ষণ তো ঠিক যে রোগী ভালোর দিক গেছে, আর ওনার কথাই যদি আমরা তাড়াহুড়ো করতে যাই, ওষুধ পরিবর্তন করে ফেলি, তাহলে কিন্তু আমি রোগীর ভালোর চেয়ে ক্ষতিটাই বেশি করে ফেলবো। তাই অবশ্যই আপনি তার খোঁজ নেবেন যে আমি তার ভালো করতে পারছি কিনা। ওষুধ প্রয়োগ করার পরেও রোগী এসে কি বলে, দেখুন আপনার ওষুধ খেয়ে আমার কোনো উপকার হয়নি। 1, 2 নাম্বার বলে, যদিও এটা আমি একদিন বলছিলাম, আবারও বলছি,
কেন বলছি, মাঝে মাঝে দেখি অনেকেই প্রশ্ন করে এই সমস্যাগুলো নিয়ে। দুই, আপনার ওষুধ খাওয়ার পর বৃদ্ধি পাইছে, কিচ্ছু হয়নি, ওষুধ খাওয়ার পর বৃদ্ধি পাইছে, ওষুধ খাবার পর রোগ কমে গেছে। ওষুধ খাবার পর রোগ বৃদ্ধি পাইছে মানে ওষুধটা ভুল বা ঠিক দুটাই। ওষুধ ভুল হবার কারণেও বৃদ্ধি পেতে পারে, আবার ঠিক হবার কারণেও বৃদ্ধি পেতে পারে। ওষুধ প্রয়োগ করার পর রোগ কমে গেছে, এই ওষুধটি যেমন ভুল হতে পারে, তেমনি কি হতে পারে যে এই ওষুধটি প্রয়োগ করার পর রোগটি কমেছে, ওষুধটা ভুল। কারণ ওষুধ ভুল হবার কারণেও রোগ কমতে পারে। স্যার হ্যানিম্যান একজন বলছেন যে তুমি যদি অসংখ্য লক্ষণ তোমার ওষুধ দিয়ে ভালো হবার হয়েও, তাহলেও তুমি জেনে নিও যে তোমার ওষুধটি ভুল। কেন ভুল? তার রোগ ভাবনাই বলল যে আমার তেমন কিচ্ছু হয়নি, আমার অভিভাবক গুলো ব্যতব্যস্ত হয়ে গেছে। আপনার মনের এই জায়গায় আপনার ওষুধ দিয়ে পরিবর্তন হয়নি, কিন্তু রোগ যন্ত্রণা, তার গায়ে জ্বর, তার ব্যথা কমে গেছে। এইটা রোগ যন্ত্রণা গুলো কমছে, আপনার ভুল ওষুধ কিছু লক্ষণ সাদৃশ্য হবার কারণে এটা ঘটে গেছে। কার মনের কোনো পরিবর্তন হয়নি, তার মানে হলো যে আমি তার ঠিক ওষুধটা এই জায়গায় প্রয়োগ করতে পারিনি। আর যদি ওষুধ আমার ঠিক হয়, বৃদ্ধি পাইছে, দেখেন ওষুধ ঠিক হবার কারণে বৃদ্ধি পায় একটা হোমিওপ্যাথিক বৃদ্ধি, যেটা আমরা বলে থাকি। আর একটা বৃদ্ধি হয় ওষুধের শক্তি মাত্রার কারণে। শক্তি ও মাত্রা যদি বেশি হয় তাহলে রোগ বৃদ্ধি পেতে পারে, আবার ওষুধটি ভুল হবার কারণেও বৃদ্ধি পেতে পারে। আমরা এই বৃদ্ধিটা কি করে বুঝবো যে ওষুধটি ভুল হবার কারণে তার শরীরে রোগ যন্ত্রণা বৃদ্ধি পাইছে, ওষুধের শক্তি মাত্রা বেশি হবার কারণে তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পাইছে, আর ওষুধ ঠিক, মাত্রাও ঠিক, কিন্তু হোমিওপ্যাথিক বৃদ্ধি যেটা বলতে বোঝায় সেটা ঘটছে। আমরা কি করে বুঝবো? যদি ওষুধটা আমার ভুল হয়, যদি আমার ওষুধটা ভুল হয়, সেই ওষুধের ক্রিয়া ক্ষেত্রগুলোকে লক্ষ্য করতে হবে। সেই ওষুধের ক্রিয়া ক্ষেত্রগুলো কোথায়, ক্রিয়া ক্ষেত্রটা কোথায় বেশি কাজ করে, ঠিক সেইখানে সে নতুন নতুন লক্ষণ তৈরি করছে, এবং তার রোগ যন্ত্রণা সেই যন্ত্রে যেখানে রোগ ছিল সেই যন্ত্রণাগুলো বৃদ্ধি করে দিয়েছে। আর এই বৃদ্ধিজনিত কারণ যদি আমি বুঝতে পারি, তাহলে আমাকে অতি দ্রুত ওষুধ থেকে সরে আসতে হবে। কিন্তু যদি ওষুধটি আমার ঠিক, কিন্তু মাত্রা বা শক্তি বেশি হবার কারণে বৃদ্ধি পেয়ে থাকে। আমি একটা উদাহরণ দিই। আমার একটা ক্যান্সারের রোগী ওষুধ নিয়ে গেছে, তার আমার খাতায় লেখা আছে সে 7 দিন 1 মিনিটও ঘুমায়নি। সেদিন রাত্রে ওষুধ নিয়ে, সেদিন রাত্রে আমাকে 2টা-3টার দিকে ফোন, যে ডাক্তার তোমার ওষুধ খেয়ে আমার যন্ত্রণাটা অনেক বেড়ে গেছে, তবে তুমি আমার মনোযোগ থেকে যদি ওষুধ দিতা তাহলে মনে হয় আমি ভালো হতাম। তাহলে আমি দেখলাম যে আমার ওষুধটা তো ঠিক,
কিন্তু যন্ত্রণা বেড়ে গেল কেন? তুমি যদি আমার মনোযোগ দিয়ে ওষুধ দিতা তাহলে আমি ভালো হতাম। আমাকে ওষুধ দেওয়ার সময় তোমার মনে একটু মনোযোগের ঘাটতি ছিল, তুমি আরেকজনের সাথে কথা বলছিল। বললাম ঠিক, আপনাকে আমি আমি আরেকজনের সাথে কথা বললেও খুব মনোযোগ দিয়ে ওষুধ দিয়েছি। দেখেন, আমি এই জন্য তাকে আরেকটু খোঁজ নিলাম, আপনি কি আজ একটু ঘুমাইছিলেন? তিনি বললেন যে হ্যাঁ, এই 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমাইছিলাম। আজ সে 2 ঘন্টা ঘুমাইছে, কিন্তু তার যন্ত্রণাটা বেড়ে গেছে। তার মানে হলো আমার ওষুধের শক্তি ও মাত্রা বৃদ্ধি পাইছে। এই জন্য তাকে বললাম যে দেখুন, আপনি ওই পানি ওষুধটা, ওই বোতলের ওষুধটা, আপনি 4টে গ্লাস নিন, 4টা গ্লাস নেন, 4 গ্লাসে পানি নেন। এই বোতল থেকে 1 ফোঁটা ওষুধ আপনি 1 নম্বর গ্লাসের মধ্যে দেন। এটা একটা চামচ দিয়ে ভালো করে নাড়ুন, নেড়ে ওখান থেকে 1 ফোঁটা নিয়ে এসে 2য় গ্লাসে দেন। 2য় গ্লাসে ভালো করে নাড়ুন, ভালো করে মিশান। এখান থেকে 1 ফোঁটা 3য় গ্লাসে দেন। এখান থেকে 1 ফোঁটা নিয়ে এসে 4র্থ গ্লাসে দেন। দিয়ে এখান থেকে 1 ফোঁটা আপনি আগে গায়ে ঘষুন। তাকে গায়ে ঘষতে বললাম। একটু পরে বললাম যে দেখুন, তার গায়ে ঘষে কি কিছু হবে, দেখুন আপনার জ্বালা কমছে কিনা। তিনি বললেন মনে হয় কমবে। এবার বললাম যে দেখুন, লাস্ট গ্লাস আবার নতুন করে ওই পানি ফেলে দেন, আবার বানান। এবার ওই বোতলের মধ্যে আপনি 1 পর পানি মিশাবেন, আবার ঝাঁকি দিবেন, আবার 1 ফোঁটা এভাবে এভাবে নিয়ে এসে 1 ফোঁটা খাবেন, 1 ফোঁটা গায়ে ঘষবেন। তার ওষুধের মাত্রা আরো ক্ষুদ্র করায় তার যন্ত্রণা কমে গেল। তাহলে যদি আমরা একটু চেষ্টা করি, আমাকে হতাশ হবার কিছু নেই। আমরা যে ওষুধটা দিছি সেই ওষুধটার প্রতি নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রেখে তার পর্যবেক্ষণটা আমাকে খোঁজ করতে হবে যে আমি ঠিক আছি কিনা। রোগী যদি বললো যে তাহলে 2 ঘন্টা ঘুমালো, তুমি যদি ঠিক মনোযোগ দিয়ে ওষুধ দিতাম ভালো হতাম। দেখুন, এই যে ওষুধ জনিত মাত্রা এবং শক্তি বৃদ্ধি হলেও, রোগ যন্ত্রণা বৃদ্ধি হলেও তার মানসিক যন্ত্রণা বা মানসিক প্রশান্তি তার কমে যায়। মানসিক প্রশান্তি চলে আসে, মানসিক যন্ত্রণা কমে যায়। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমার রোগী চিকিৎসায় সাফল্য হওয়া বা সফল হওয়া খুব সহজ হয়। আর এখানে স্রষ্টাকে ধন্যবাদ দিতে হয় যে তুমি আমাকে চরমভাবে সহযোগিতা করছো। তা আজ এখানে শেষ করি, কারণ তাহলে অন্য প্রসঙ্গে চলে আসে। আর একদিন একটা প্রসঙ্গ থাকাই ভালো। আর ধন্যবাদ সকলকে। আমার বক্তব্য যদি আপনাদের উপকার করে বা সামান্যতম সহযোগিতা করে তাহলে নিজেকে সার্থক করব। আর যদি না হয় তাহলে তো যে নাদান সে নাদানেই রয়ে গেল। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, প্রশ্ন? হ্যাঁ, জুয়েল জুয়েল আক্তার স্যার স্যার, বলেন। আপনি নিজেকে আনমিউট করে আপনি বলুন। যার যার প্রশ্ন আছে কাইন্ডলি আপনার প্রত্যেকে হ্যান্ড রেজ করবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে রুগীটার আপনি ওষুধটা, এই যে ডোজটা সূক্ষ্ম করার জন্য এই যে 1 ফোঁটা করে দিলেন স্যার, এটা ওষুধটা তৈরি কোথায় ছিল স্যার? 1200 মিলিতে নাকি 30 ml এ স্যার? এবং পানিতে তৈরি করা ছিল নাকি আরএস দিয়ে স্যার? স্যার, আমি কখনো আরএস নাই ব্যবহার করি না। আমি 250 মিলিমিটার পানির মধ্যে দিয়ে দেই। সেই 250 মিলিমিটার পানির থেকে 1 ফোঁটা নিচ্ছি। আবার ওই কাপিং থেকে আবার অন্য কাপে 1 ফোঁটা দিয়েছেন স্যার? হ্যাঁ, এভাবে 1 ফোঁটা 1 ফোঁটা প্রত্যেকটা গ্লাসেই, তাদের গ্লাস যেটা ছিল সেটাই, সেটা মানে গ্লাস তো সাধারণত
হাফ কেজি হয় না, মানে ধরে নেন যে 250 মিলিমিটার, প্রত্যেকটা গ্লাসে 250 মিলিমিটার পানি ছিল, এরকম ধরে নিতে হবে। আর ডোজ দিছিলেন স্যার মাত্রা 1 ফোঁটা খাওয়ার জন্য? হ্যাঁ, মাত্র 1 ফোঁটা খাবার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ স্যার এটা জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন জুবাইর স্যার। জিয়াউর স্যার, হ্যাঁ বলুন প্রশ্ন। আপনি বলুন, আপনি আনমিউট করে আপনি বলুন। হ্যালো শোনেন স্যার, স্যার 1 গ্লাস না হলে 1 কাপ দিলে কি হবে না স্যার ইয়ে লাগবে স্যার? স্যার কাপ দিলেও হবে, আপনার রোগীকে এটা কাপিং করা হয়, ওইটাই গ্লাস তার যা ছিল তাই বলছি আমি। আপনি কাপিং হলো মানে মূলত আরো সূক্ষ্ম করতে যা 8 কাপও যেতে পারেন আপনি। আপনাদেরকে আর একটা মজার কথা বলি, আমার জীবনের প্রথমের এই 50 ওষুধের একটা বিপদের কথা বলি, তাহলে আপনাদের আরো সহজ হবে। বাবলি বাবু, মানে আপনি একটু পরে আমরা আমার বিপদের কথা বলি, আগে শুনুন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একটা রোগী, তার 1 মাসের বেশি জ্বর ছাড়ছে না। জিয়াউর স্যার আপনি একটু ইয়া করে আনমিট করুন। জ্বর ছাড়ছে না। যাই হোক, সেই হাসপাতালে চিকিৎসা করার সুযোগ হয় আমার। আমি তাকে সেই সময়ে ক্লাসিক্যাল ওষুধের নেট্রামিওর হয়। আমার প্রথম সেদিন যে 50 পদ্ধতির ওষুধ প্রয়োগ, এমঅবলিক 3 আমি ওই রোগীতে প্রয়োগ করি এবং 1 ড্রাম শিশিতে একটা বড়ি দেই, দিয়ে বলি যে এখান থেকে 1 ফোঁটা করে খাবেন, 1 ড্রপ করে খাবেন, ছোট ড্রপ গুলো দিয়ে 1 ড্রপ করে খাবেন দিনে 3 বার। সেদিন খাবার পর থেকে তার আর বাচ্চার জ্বর নেই, জ্বর নেই। কিন্তু সমস্যা হলো তার হাত আর ভাঁজ হয় না, ঘাড় আর ভাঁজ হয় না, পা ভাঁজ হয় না, তার সমস্ত শরীর ফিক্সড হয়ে গেছে। মহা বিপদ। আমার যে গুরু সৈয়দ আশরাফুল আলম জাহাঙ্গীর স্যারের কাছে গেলাম যে স্যার কি করণীয়। তিনি বললেন যে অর্গানন করো। রাজশাহী থেকে নাটোর অনেক দূর, সেখানে গেলাম ডাক্তার কায়েস স্যারের কাছে। স্যারকে বললাম, স্যার বললেন যে তুমি আজকে অর্গানন করো, কাল তোমাকে বলবো। রোগীর অবস্থা হাসপাতালে ফিক্সড হয়ে গেছে, আর আমাকে বলা হলো অর্গানন করো। সারা রাত সেদিন আমি অর্গানন বই পড়ছিলাম, সারা রাত সেদিন আর শুইনি। সকাল 8টার সময় দেখেন আসলে ভালো মানুষগুলো কত ভালো হয়। সেই নাটোর থেকে ডাক্তার কায়েস স্যার, যার হাজার হাজার রোগী থাকে, সেই স্যার রাজশাহী গেছেন আমার বাসায়। স্যার, স্যারের মাগফিরাত কামনা করি। তিনি আমাকে ডেকে বললেন, তুমি কি পেলা? স্যার বললাম যে স্যার এই ওষুধ কাফিন করতে হবে, বা এই জন্যই আমি তোমাকে কাল বলিনি, জানি রোগীর অবস্থা খারাপ, এই জন্যই ছুটে আসলাম, চলো হাসপাতালে যাই। যে দেখেন একটা রোগীকে সেই ওষুধটাই আমি যখন কাপিং করলাম, পরে আমার স্যারের কাছে গেলাম সৈয়দ আশরাফুল জাহাঙ্গীর, তিনিও রেডি যে আমাকে কখন তিনি বলতে পারেন যে ওষুধটা তুমি এভাবে দাও। তিনি আমাকে বললেন যে দেখো আমি তোমাকে কষ্ট দিচ্ছি এই কারণেই, কেন আমি বলতে পারতাম যে তুমি শিখো মন থেকে, এই কষ্ট করলেই তোমার সারা জীবন মনে রাখবে। সেই কষ্ট আমি বুঝে নিলাম যে কখন এই কাবিং এ যেতে হয়, আর হতাশায় বা ভয় পাইনি, কারণ এই কষ্টটা আমাকে অনেক শিক্ষা দিল। পরে দেখেন সেই নেট্রামিওর সেই শক্তি কাপিং করে প্রয়োগ করায় তার রোগ আরোগ্য হয়, তার ফিক্সড সেরে যায়।
এই জন্য বলবো যে আপনার কাপিংটা যদিও অষ্টম মানে 8 কাপে আমাকে যেতে হয়েছিল এই বাচ্চাটার ক্ষেত্রে, কারণ আমি ওই রোগীদের পরীক্ষা করে প্রথমে 3 কাপ, পরে 5 কাপ, লাস্টে 8 কাপে যেতে হয়েছে, কিন্তু ওষুধ শক্তি আর পরিবর্তন করিনি। তাহলে আপনারাও অবশ্যই ওষুধ প্রয়োগে কাপিং বিষয়টা আপনার গ্লাস দেওয়া হবে, কাপিং দেওয়া হবে, এটা নিয়ে তেমন চিন্তার কিছু না। শুধু বিভাজনটা হতে হবে, আপনাকে ওষুধটা কি হবে, বিভাজন হতে হবে। হ্যাঁ, বার্লি পার নমস্কার স্যার, আদাব। স্যার ভালো আছেন? ভালো আছে। স্যার আপনার ঔষধের যে সিস্টেম গুলা খুব সুন্দর বললেন, খুবই ভালো লাগলো। আর মনে মনে একটু অনুমান করলাম স্যার, আমি নিজেও একজন রোগী। আমার ডান হাত এবং বাম হাত, হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অ্যালার্জি বাইর হইছে, চাকা চাকার মতো। ওই যে আমি যে ডাক্তারের চিকিৎসা নিলাম, উনি বললেন ওগুলা দাউদ। তখন দেখা যায় আমি শরীরের যে স্থানেই চুলকাই ওই স্থানে ওই রকমই হয়ে যায়। দেখা যায় এক সময় গলার মাঝে এক চাকা ওই রকম হয়ে গেছে। তখন তো এগুলা হচ্ছে বাইরে দিত চাকার মতো, ভিতরেও কিন্তু খুব বড়, মানে যে ফুরি উঠলে যেরকম চাকা বান্ধি উঠে ওই রকম ভিতরেও চাকা, কিন্তু ওগুলা তো কোনো অবস্থাতেই কমতেছে না, খালি বাড়তেছে। এখন আমি ওনাকে বললাম, দেখেন এখন তো লোকজন যদি আমাকে দেখে এই অবস্থায়, আমাকে তো ঘৃণা করবে সবাই। আর ওই যে হাতটা তো আর লুকানির মতো নাই, বা গলায় যে জায়গাটায় চাকাটা ওই রয়েছে এটাও দেখার মতো জায়গায় কণ্ঠের মাঝে হয়ে গেছে। এখন মোটামুটি স্যার ঔষধ চলতেছে, কিন্তু ওই যে ক্ষত স্থানটার মাঝে যে কাঁচা হলুদ আর নিম পাতা বেটে বেটে হালকা একটু গরম করে ওই স্থানটাতে লাগানোর পর দেখা যাচ্ছে যে ওই স্থানটা মোটামুটি যে শাখাটা মিলিয়ে যাচ্ছে, এবং চুলকানিটাও অনেকটাই নাই নাই বললেই চলে। এই যে এটা কোন কারণে হলো স্যার? কিন্তু আমার ওই যে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে 2-3 মাস আগ থেকে, কিন্তু আমার বংশগত শ্বাসকষ্ট নয়, এটা মনে করেন হঠাৎ করে আমি কয়েকদিন বাইকে লং জার্নি করছিলাম, ওই ঠান্ডা আর হয়তো আমার অ্যালার্জি গামাসির মতো সবসময় বাইরে তো গরমের দিন। তো স্যার আমাকে বলছে যে দেখো তোমার ভিতরে কিন্তু অ্যালার্জি চাপা পড়ে আছে, ওই অ্যালার্জি গুলো চাপা পড়ার কারণে তোমার শ্বাসকষ্ট হয়েছে। তখন আবার ওই চাকাগুলা বেরোনির পরে কিন্তু আবার শ্বাসকষ্টটা কম আছে, এখন মোটেই মানে অনুভব হয় না। স্যার আমার ওই আপনার বিষয়ে একটু প্রশ্নটা আমাকে বুঝিয়ে বলেন। আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। বিষয়টা হলো কি, হোমিওপ্যাথিক চিকিৎসা আরোগ্যের প্রক্রিয়া। যেমন আমি আজকে একটা দিক বললাম, কি বললাম, যে মানসিক দিকটা সর্বশেষ মনের দিক থেকে রোগটা আরোগ্য শুরু হবে। তেমনি আরেকটা বিষয় হলো যে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ করার পর রোগ আরোগ্য হবে ভিতর থেকে বাইরের দিকে। ভিতর থেকে বাইরের দিকে আরোগ্যটা হবে কিভাবে? ভিতর থেকে বাইরের দিকে। আপনার ওষুধ প্রয়োগ করার পর
আপনার শরীরের ভিতরে যে খারাপ বর্জ্য পদার্থগুলো আছে সেই পদার্থগুলো বের হয়ে আসছে। কি হচ্ছে? বের হয়ে আসছে। আপনি যখন মলম বা হলুদ যাই দিয়ে চাপা দেন না কেন, বাইরে পরিষ্কার হলো, আবার ভিতরে থেকে গেল। আপনার এই ঘা চুলকানি প্রস্রাব দিয়ে যত বেশি রস ঝরবে তত বেশি আপনার শ্বাসকষ্টটা কমে যাবে। আপনার রস ধরতে ধরতে একসময় আর শ্বাসকষ্ট থাকবে না, একেবারেই থাকবে না। তখন শ্বাসকষ্টটা যখন একেবারেই চলে যাবে, ঠিক সময় আপনার ওই হাতের ঘাটাও শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, কষ্ট যদি বেশি মনে হয় তখন আপনি কি করতে পারেন, ওই যে ওষুধের সূক্ষ্ম মাত্রা খেয়ে খেয়ে একটু কমিয়ে কমিয়ে আস্তে আস্তে বের করতে পারেন। এইটুক করা যেতে পারে, কিন্তু বের তো হবেই। বের না হওয়া পর্যন্ত কোনো আরোগ্য নাই। কারণ আরোগ্য প্রক্রিয়াটাই হচ্ছে ভিতর থেকে বাইরে। আপনাকে আমি বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, বুঝছি। কিন্তু আমার আর একটা সমস্যা আছে স্যার। আর একটা সমস্যা হলো, আমার গলায় প্রায় সময় বোঝা যায় যে কফ নাই, কিন্তু কফের মতোই প্রায় পিচ্ছিল বোঝা যায়, গলার মাঝে আটকে থাকে। প্রায় সময় আমার গলার স্বর ভঙ্গ হয়ে যায়, এমনিতেই গলার স্বর ভঙ্গ হয়ে যায়, বা বেশি ফ্যানের বাতাসেও আমার কিন্তু গলার ঠান্ডা লাগে যায়। হ্যাঁ, স্যার আপনার যদি এটা কাপড় যত এটা বেশি হবে তত এই সমস্যাগুলো কমে যাবে। আর আরেকটা বলি সবাইকে, যে আপনারা যদি রোগ একটু দ্রুত গতিতে আরোগ্য করতে চান, যে ওষুধটা খেতে দিচ্ছেন সেই ওষুধটাই যেমন খাবেন তেমনি ঘটনাও নিতে পারে, তাহলে রোগ আরোগ্য প্রক্রিয়াটা একটু দ্রুত গতিতে হয়। আর শিবেন দা, শুভেন স্যার সরকার আদাব। মিউট করুন। স্যার আদাব। হ্যাঁ আদাব। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। স্যার মনে করেন যে সিএম দিলাম বা যে কোনো একটা পটেন্সি দিয়ে বৃদ্ধি পেলে তখন তো লোয়ার পটেন্সিতে আসতে হয়। আর লোয়ার পটেন্সি দিলে কি এই চুলকানিটা কি সাপ্রেসড হয় না স্যার? এটা ওই তো, মানে আমরা কষ্টটা একটু কমিয়ে কমিয়ে বের করতে পারি, এই আর কিছু না। কিন্তু ওটা পুরোপুরি বের হবে, পরিপূর্ণভাবে বের হবে। বেশি করে বের হচ্ছে, এইটা যদি আমরা বেশিক্ষণ রাখি তাহলে দেখা গেছে অল্প দিনের মধ্যে তার রোগটা শেষ। কিন্তু যখন আপনি কম করে বের করবেন, বের তো হবেই, এই আপনার টাইমটা দীর্ঘ সময় লাগবে, আর কিছু না। ঠিক আছে স্যার। আর কারো কোনো প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ শিবেন সরকার, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলেন, আপনি আনমিউট করে বলুন। স্যার তাহলে কি আমরা চুলকানির ক্ষেত্রে 200 থেকে শুরু করতে পারি? লোয়ার পটেন্সি থেকে কি শুরু করতে পারি সিএম না দিয়ে? আপনার সিএম দিলে বেশি বের হয়, অনেক কষ্ট হয়, তবে রোগীর জীবনের শক্তির উপর নির্ভর করতে হয়। আমার একটা রোগীতে 0 অনে যে পরিমাণ বের হয়েছে কল্পনাতীত। কারণ 200 আর আপনার সিএম বলতে কিছু নাই,
আমার 0-1-এ ছবিটা যদি আপনার দেখাতে পারতাম তাহলে বুঝতেন যে কি অবস্থা হয়েছে একটা প্রতিবন্ধী বাচ্চার। রোগীর বাপ মা পাগল হয়ে গেছে জন্ম ওষুধ করবো কিনা, বললাম যে না, দেখেন আবার সূক্ষ্ম মাত্রায় করছি, হাইড্রোম দিচ্ছি, দিয়ে দিয়ে আবার কমছে, কিন্তু আমার 2-তে যা আবার বের করতে হবে, তবে আর অত বেশি বের হবে না। হ্যাঁ বাবলি দাস, আপনি নিজেকে আনমিউট করে আপনার প্রশ্নটা বলুন। আদাব স্যার। স্যার ওই যে জন্মগতভাবে যারা বিকলাঙ্গ থাকে ওদের কি কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, যেটা রোগ তার চিকিৎসা আছে, যার রোগ নয় তার চিকিৎসা নাই। আমরা হোমিওপ্যাথরা, দেখেন আমি একটু বুঝাই আপনাকে, যার রোগ তার চিকিৎসা আছে, যার রোগ নয় তার চিকিৎসা নাই। আমরা হোমিওপ্যাথরা কি করি? স্যার বলেন। হ্যাঁ স্যার, একটা মেয়ে জন্ম নিয়েছে কিন্তু জন্ম নেওয়ার সময় ওই রকম বোঝা যায়নি, তো মেয়েটা এখন প্রায় 10 বছর 11 বছরের মতো, ওর শারীরিক ভাবে সবকিছু ঠিক আছে কিন্তু ও বসতে পারে, হাঁটতে পারে না। আর সেই বিষয়গুলো বলার জন্য আমি বলছি, আপনার বিষয়টা আমি বুঝতে পারছি। দেখুন, যার রোগ তার চিকিৎসা আছে, যার রোগ নয় তার চিকিৎসা নাই। এখন আমরা হোমিওপ্যাথিরা কি করি? একটা মায়ের বাচ্চা পেটে আসছে, আমরা তাকে নর্মাল প্রসব হওয়ার জন্য ওষুধ দেই। বাচ্চা পেটে আসা কি অপরাধ? না স্যার। বাচ্চা পেটে আসা কি রোগ? না। তাহলে তার ওষুধ দেই কেন? তাকে আমরা রোগগ্রস্ত করার জন্য ওষুধ দেই। তার নামের যে ওষুধগুলো আছে, ইজি পাজি কিছু জিনিস আছে, এই ইজি পাজি আমরা ব্যবহার করি। কেন করি? এটা তো রোগ নয়, এটা অপরাধ নয়। বাচ্চা পেটে আসছে, নর্মাল প্রসব হবে, এই জন্য কোনো ওষুধ থাকতে পারে না পৃথিবীতে, কোনো ওষুধ প্রয়োগের প্রয়োজনীয়তা নেই। কি প্রয়োজন হতে পারে? তাহলে সিজার হয় কেন? সমস্যা থাকার কারণে সিজার হয়। ওই রোগীদের যে সমস্যা আছে তার আপনি ওষুধ দিতে পারেন, কিন্তু ইজিবাজি আমরা দিতে পারি না, কারণ ওটা নর্মাল হবে। আমরা কি দিতে পারি? ওই বাচ্চাটা যেন মায়ের থেকে সোরা মায়াজম প্রকট বা সুপ্ত অবস্থাতে পাবে, কিন্তু প্রকট অবস্থায় যেন না পায়, তার জন্য আমরা একটা ওষুধ ব্যবস্থা করতে পারি, সেটা মায়াজমেটিক বিবেচনা করে। কিন্তু আমরা ওষুধ দিই কি? ইজি পাজি। এখান থেকে বের হতে হবে। আর যেহেতু একটা বাচ্চা হাঁটতে পারে না, দাঁড়ায় না, কথা বলে না, এইটা রোগ, এটা রোগ, এইটার সুনিশ্চিত চিকিৎসা আছে এবং আল্লাহ এটা আরোগ্য করে দেন। আমার 200-র বেশি সুস্থ হওয়া রোগী আছে ইনশাআল্লাহ। কারণ এটা আমরা শুধু ওষুধ প্রয়োগ করি, এটা মাথায় নেবেন, আমরা শুধু কি করি? ওষুধ প্রয়োগ করি, আল্লাহ আরোগ্য করে দেন। যেটা রোগ তিনি বলছেন, আল্লাহ বলছেন যে মানুষ যখন অসুস্থ হয় তার আরোগ্যটা কি করে দেন? তিনি আরোগ্য করে দেন।
আল্লাহ নিশ্চিত রূপে আরোগ্য করে দেন। আপনার ডায়াবেটিস বলেন, ক্যান্সার বলেন, আলসার বলেন, সব রোগ মহান আল্লাহ আরোগ্য করে দেন। যেহেতু আল্লাহ আরোগ্য করে দেন, তাহলে নিশ্চিত মনে আরোগ্য হবে। কিন্তু কখন আরোগ্য হবে? আল্লাহ আমাদেরকে রিজিক দেন, কিন্তু কখন দেন? আমরা যদি জমিতে ধান লাগাই, সেখান থেকে অনেকগুলো ফসল দেন, কিন্তু তার পিছনে যত্ন থাকতে হয়। পাট বুনে ধান যেমন আমরা চাইলে হবে না, তেমনি ভুল ওষুধ দিয়ে আরোগ্য আশা করলেও হবে না। আপনাকে একটা তার সঠিক চিকিৎসা দিতে হবে। আপনি শুধুমাত্র সঠিক চিকিৎসা দিবেন, আমরা শুধুমাত্র সঠিক চিকিৎসা দেব, আর আরোগ্য করে দেবেন তিনি। আর সঠিক যদি ওষুধ দিতে পারি, নিশ্চিত নিশ্চিত তিনি আরোগ্য করে দেবেন। ধন্যবাদ স্যার, আদাব। স্যার আমি শিবেন সরকার একটু বলতে চাচ্ছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আপনারা বলেন যে সিএম পটেন্সি সবসময় ব্যবহার করা যাবে না, কিন্তু আমি এটা শ্যামল স্যারের লেকচারে শুনেছিলাম যে যদি কোনো পেশেন্টের ইনফেকশিয়াস ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে লোয়ার পটেন্সি দিলে রোগী সাথে মৃত্যু মুখে পতিত হতে পারে। এই ক্ষেত্রে যদি বলতেন কি হয়? দেখেন, আপনার শ্যামল স্যারকে, স্যার কিন্তু জীবন, আপনি একটা ক্লাস দেখে তাকে বিচার করবেন না। তিনি হাজার হাজার শত শত ক্লাস নিয়েছেন, জীবন শক্তি পড়াইছেন। জীবন শক্তির কোন পর্যায়ে কি অবস্থান হয় তিনি সবকিছু এগুলা অনেক ক্লাস দিচ্ছেন। তারপর ওই ক্লাসের ধারাবাহিকতায় যারা ছাত্র ছিলাম তাদেরকে তিনি বলতেই পারেন তুমি এই শক্তিই মেরে দাও। বিষয়টা হলো তিনি বুঝছেন যে আমার ছাত্রগুলা জীবনের শক্তিটাকে বুঝতে পারছে। তিনি বুঝতেন যে আমি যা বুঝেছি তা তাদের হৃদয় লম্বন হয়েছে। এখন হৃদয় লম্বন যেহেতু হয়েছে, তিনি তাদেরকে দিয়ে একটা কিছু করাইতে পারেন। কিন্তু তিনি বোঝেন নাই যে আমরা কানারা গেছি হাতি দেখতে। আমি মনে করি যে দুর্ভাগ্য শ্যামল কুমার দাসের, কোন বিজ্ঞান প্রতিষ্ঠা করতে গেলে তার সাথে যোগ্য উত্তরসূরি লাগে, কিন্তু দুর্ভাগ্য শ্যামল কুমার দাসের আমার মতো কানা আর সাথে আছে। হাতিকে হাত দিয়ে আমি যেদিন গাছ দেখতে পাই সেদিন বলি যে দেয়ালের মতো, আর যেদিন কান ধরি সেদিন বলি এক কথা, যেদিন দাঁত ধরি সেদিন বলি এক কথা। তার ফলে আপনি অবশ্যই খুব বিবেচনা করে ওষুধ প্রয়োগ করবেন। আর এই বিষয়টা আপনারা যে আমাদের কাজী আজম স্যার আছেন, এই ব্যাপারটা আপনাদের একটু বলবেন। আর তার আগে আমি আসাদুল স্যারকে একটু বলবো, আপনি একটু কিছু কথা বলুন, তারপরে কাজী আজম স্যার আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। অনেক অভিজ্ঞতা হলো, আসলে বিষয়টা খুব জটিলই বটে, এবং এই জটিলতাকে সহজ করার একমাত্র অবলম্বন হলো মানে সারাক্ষণ সর্বক্ষণ যখনই সময় পাওয়া যায় তখনই মানে এটা স্টাডি করতেই থাকতে হবে। আর এই ক্লাসের জন্য তো আমাদের ক্লাস আছে, আপনি ক্লাস নেন, মঞ্জুর খান স্যার ক্লাস নেন, আমি ক্লাসে রেগুলার থাকারই চেষ্টা করি। তো শুধু পড়া আর পড়া, তো বিভিন্ন সাইডে পড়া। এখন একটার মধ্যে আর একটা চলে আসে। হাসান মির্জার বই পড়ছিলাম, উনি ওষুধগুলো বলছেন যে আমি তো অবাক, এটা হিসাবও মিলাইতে পারি না যে কিভাবে উনি এটা সম্ভব।
বা আমার পক্ষে কি করে সম্ভব হবে, কারণ উনি প্রতিটা ওষুধ, হাসান মির্জা উনি ভারতের ডাক্তার, তো 30 থেকে 35 বার প্রত্যেকটা ওষুধ পড়েছেন। তাহলে আমরা শুনে শুনে অভিজ্ঞতা হবে, অবশ্য এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, কিন্তু মেন অভিজ্ঞতাটা হবে হলো পড়াশোনার মাধ্যমে। শোনাটা রেগুলার শুনতে হবে, ক্লাসে আমরা সকলেই সকল ক্লাসে অ্যাটেন্ড করব এবং মনোযোগ দিয়ে শুনবো, অভিজ্ঞতাগুলো উপলব্ধি করব এবং সর্বোপরি সবচাইতে সার্বক্ষণিক, মানে সার্বক্ষণিক বলতে আমি এটাই বোঝাচ্ছি যে পড়াশোনাটা চরমভাবে করতে হবে। এবং আপনার সম্পর্ক আমি জানি, আরও যারা আমাদের গুরুজন আছেন, কাজী আজম স্যার আছেন, মঞ্জুর খান স্যার আছেন, গোপেশ চন্দ্র রায় স্যার আছেন, সুনীল স্যার আছেন, যে এনাদেরকে পড়তে দেখিনি, কিন্তু ওনাদের কথাবার্তা শুনে, আপনাদের কথাবার্তা শুনে আমার যেটা মনে হয় যে কতটা যে আপনারা পড়েন এবং পড়েছেন, এটা ওই রকম পড়া আমি পড়তে পারিনি, এবং এটা আসলে কতটা সীমাহীন শুধু আমি চিন্তাই করি আর অনুমান করি। তো মোটামুটি স্যার এটুকুই বললাম আর কি। স্যার ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, ওই যে অর্গানান আমাকে সারা রাত কিন্তু সার্চ করতে দিছে, আমাকে কিন্তু করতে হয়েছে। হ্যাঁ, আমরা তত পড়ি না, তবে যতটা পড়া উচিত তবে পড়া উচিত। প্রতিদিন 1 ঘন্টা হলেও পড়া উচিত, তবে চেষ্টা করি আমি প্রতিদিন 1, 2, 3, 4 ঘন্টা পড়াশোনা করার। এটা করতেই হয়, না করলেই যেন ভুলে যাই, বুঝে এটা পারি না। সকলকে অবশ্যই এটা পড়তে হবে। তবে আমাদের যে একাডেমি, মানে আমি একাডেমি কর্তৃপক্ষকে মানে প্রাণ খুলে দোয়া করি এবং ধন্যবাদ জানাই তাদের প্রতি, যে এনারা সত্যি কোনো লাভের আশায় করেনি, মানুষের সুস্থতা চিন্তা করে, মানুষকে ভালোবেসে, পৃথিবীকে ভালোবেসে দায়িত্ব জায়গায় থেকে তারা এই একাডেমিটা চালু করছে। হয়তো আমাদের কাছে কিছু খরচ নিচ্ছে, কিন্তু দেখেন একবার যদি আমরা বিবেচনা করি, সেই খরচটা কিন্তু যৎসামান্য। পৃথিবীর কল্যাণে যতটা চিন্তা এখানে প্রয়োগ হচ্ছে, যা হোমিওপ্যাথির জগতের আপনার যত প্রতিষ্ঠান আছে বা আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু অনলাইনে আলোচনা হচ্ছে, সবগুলো যদি আপনারা কম্পেয়ার করেন বা একটু বিবেচনা করে দেখেন, দেখবেন যে এইখানকার আলোচনাগুলো তো আমার মনে হয় যে ব্যতিক্রম। এই যে স্যার বলছিলেন, মঞ্জুর স্যার, যে বাগানে যেতে হয়, আমরা একটা রুগী ব্যথা আমি কিছুতে কমাইতে পারছিলাম না, একটা মহিলা পেটের ব্যথা, তাকে বললাম যে তুমি একটু ফুলের গাছ আছে না, বলা আছে, তুমি প্রতিদিন ফুলের গাছটাতে একটু যত্ন করো আর ফুলের গ্রান কত দেখি। তিনি আমাকে বললেন, দেখেন আমি যতক্ষণ বাগানে থাকি তখন আমার ব্যথা থাকে না। আস্তে আস্তে তার মনের দুয়ারে আমি পৌঁছতে পারলাম, সে ভালো হয়ে গেল। এই যে স্যারের যদি আমি ক্লাস না করতাম, বাগানে যে একটা মানুষকে আরোগ্য করার পথ থাকে, রোগীর আরোগ্য পথে বাধা দূর করার যে উপাদান থাকে বাগানে, যে একটা ফুলে, একটা প্রকৃতিতে, আবার যদি আমি ক্লাস না করতাম। আপনারা যেমন ক্লাস করবেন, পাশাপাশি আসাদুল স্যার তো আপনি তো পড়েন, আপনাকে তো আর কিছু বলতে হবে না, আপনি অসম্ভব পড়াশোনা করেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তা আমাদের কাজী আজম স্যার কিছু বলবেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি আসলে মিস করছি, আমি চেম্বার থেকে বেরোয় একটা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম, যার কারণে আমি লুৎফর স্যারের ক্লাসটা শুনতে পারিনি। আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো শুনতেছিলাম। তো আসলে আসাদুল স্যার যে কথা বলছেন, এইটা হচ্ছে বাস্তব, আর আমরা যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে অবাস্তব। আমরা অধিকাংশ লোক চেষ্টা করি যে শুনে শুনে আমরা ভালো ডাক্তার হব,
এটা হচ্ছে একটা অবাস্তব চেষ্টা। আর বাস্তব চেষ্টা হচ্ছে যে আমরা পড়ার যে অংশটুকু বুঝিনি সেই অংশটা আমরা আমাদের যারা বোঝেন তাদের কাছ থেকে শুনবো এবং শুনে আবার পুনরায় বোঝার চেষ্টা করব। উল্টা ব্যাপারটা উল্টা। আমরা হয় কি যে বিভিন্ন পেশায় আমরা জড়িত আছি, পাশাপাশি আমরা হোমিওপ্যাথি চর্চা করি। তো আমাদের মধ্যে যারা হোমিওপ্যাথিকেই পেশা হিসেবে মেনে নিছেন বা হোমিওপ্যাথিকেই পেশার মধ্যেই রুটি রুজি জোগাড় করার চেষ্টা করতেছেন, তারা কিন্তু সফল হচ্ছে, ব্যর্থ খুব কম। কমপ্লিট হোমিওপ্যাথ যারা, মানে একদম পেশাদার হোমিওপ্যাথ, তাদের হোমিওপ্যাথিতে ব্যর্থতা কম। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথি চেম্বার যখন দেয়া হয় তখন রুগী থাকে না, কিন্তু মানুষটাকে তো বসে থাকতে হয়। তখন কি করে, তখন কিন্তু এইটা পড়ে, ওইটা পড়ে, সেইটা পড়ে, হয় ওষুধ পড়ে, না এই অর্গানন পড়ে, না নতুবা অন্যান্য নিয়ম কানুন পড়ে, অথবা বিভিন্ন ঋষিদের বইপত্র পড়ে। তার রুগী নাই, কিন্তু প্রতিদিন সে ডেভেলপ করতেছে। কি ডেভেলপ করতেছে? এই বিভিন্ন পড়াশোনার মধ্য দিয়ে তার জ্ঞানকে সে ডেভেলপ করতেছে। এই জ্ঞান ডেভেলপ করতে করতে ঠিক যখন রুগী এলো আর এই জ্ঞানের মধ্য থেকে, শিক্ষার মধ্য থেকে যখন সে প্রয়োগ করলো, তখন আল্লাহর রহমতে একটা ভালো ফলাফল তৈরি হয়। এরকম একটা, দুইটা, পাঁচটা যখন হয়, তখন কি হয় সেটা হচ্ছে যে এটা কিন্তু ওই আপনার একটা আছে না যে গাণিতিক হারে বাড়া, আর একটা হচ্ছে জ্যামিতিক হারে বাড়া। তখন কিন্তু জ্যামিতিক হারে বৃদ্ধি হতে থাকে এবং এমন একটা পর্যায়ে আসে তখন রুগীর চাপে চেম্বার করা মুশকিল। তখন ওই ডাক্তার সাহেব আরো 2-5 জন ডাক্তারকে সেখানে সামিল করার চেষ্টা করেন এবং এক চেম্বারে তখন একাধিক ডাক্তারের একটা রুটি রুজির ব্যবস্থা হয় এবং অনেক উন্নতি সাধন হয়। তো এইটা কিভাবে সম্ভব হয়েছিল? আশীর্বাদটা কোথায়? যে উনি যখন চেম্বার করছিলেন তখন কোনো রুগী ছিল না। এই রুগী যে না থাকাটাই তার আশীর্বাদ ছিল। সময় কাটানোর জন্য তিনি কি করেছেন? হোমিওপ্যাথিতে পড়াশোনা করেছেন। সেই জন্য আসাদুল স্যারের যে বক্তব্য, আমাদের লুৎফর স্যার যেটা বললেন যে 1-2 ঘন্টা পড়েন, 1-2 ঘন্টা এখন পড়েন। এই 1-2 ঘন্টা পড়েন কোথায়? ম্যাক্সিমাম টাইম হচ্ছে রাত্রেবেলায় পড়েন, দিনের বেলায় তার সুযোগ নাই। কেন? এক সময় 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা উনি পড়েছেন, রুগীর পত্র কিছুই ছিল না, উনি শুধু পড়েছেন। আর এখন এত রুগী হয় যে উনি এখন 2 ঘন্টা পড়ার সময় পান না। এই জন্য ওনার কিন্তু আফসোস আছে, অনেক রুগী হওয়ার পরও তার একটা আফসোস আছে, পড়তে পারতেছি না। তো হোমিওপ্যাথিটা হচ্ছে পড়াশোনা বিচ্যুত হয়ে কখনো হোমিওপ্যাথি করা যায় না, কখনো করা যায় না। আপনার আপনার এটা প্রতিনিয়ত আপনাকে পড়তে হবে, প্রতিনিয়ত আপনাকে পড়তে হবে। এক অর্গানন, আমি মনে হয় তো ধারণা, আমার যত ধারণা, আমার তো প্রায় একটা অনুচ্ছেদ 70 বার 80 বার আমার পড়া হয়ে গেছে। তারপরেও আবার যখন পড়তেছি তখন মনে হচ্ছে এতে নতুন একটা কথা, এটা তো এতকাল বুঝতে পারিনি, এতে একটা নতুন কথা, এতে এতকাল বুঝিনি। রিসেন্টলি আমার এই ব্যাপারে একটা আইডিয়া হয়েছে। আপনার 130 নম্বর অ্যাপোরিজম, 130 নম্বর অ্যাপোরিজমটা হচ্ছে আপনার ড্রাগ প্রুভিং এর একটা অ্যাপোরিজম। ড্রাগ প্রুভিং এর অ্যাপোরিজমে সেখানে বলতেছে মানুষগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে আপনার শক্তি সামর্থ্য খুব ভালো, স্বাস্থ্য মানে দৈহিক কনস্টিটিউশন বা অ্যাটিটিউড অ্যাক্টিভিটির সাথে মোটামুটি শক্তি সামর্থ্য আছে। আরেকটা বলা হয়েছে যে মধ্যস্তর, মধ্য স্বাস্থ্য। আরেকটা বলা হয়েছে দুর্বল স্বাস্থ্য। এখন ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে
যদি আমার শক্তি সামর্থ্য বেশি হয় তাহলে 30C, তার মানে শততর্মিকের 30তম একটা গ্লোবিউল পানিতে গোলায় যদি দেয়া হয়, খাওয়ানো হয়, অনেক সময় সেটাই যথেষ্ট হয়ে যায়। কিন্তু যাদের মধ্য স্বাস্থ্য তাদের আবার ওইটা হয় না। তখন কি হয়, ওই 3, 4, 5টা গ্লোবিউলস তাকে সেখানে দিতে হয়, দিয়ে সে পানিটা খাওয়াতে। আবার যাদের দুর্বল স্বাস্থ্য তাদের আরো বেশি গ্লোবিউলস দেয়। একটা অদ্ভুত ব্যাপার না? যার খুব শক্তি সামর্থ্য বেশি তার লাগতেছে মাত্র 1 গ্লোবিউলস উইথ ওয়াটার, যার মধ্য স্বাস্থ্য তার লাগতেছে 3, 4টা গ্লোবিউলস উইথ ওয়াটার, আর যার দুর্বল স্বাস্থ্য তার 8টা 10টা গ্লোবিউলস উইথ ওয়াটার। এইটা হ্যানিম্যান স্যার 146-এর পরে যখন ওষুধের ডোজ এগুলো সমস্ত যখন বলতেছেন, তখন এক জায়গায় বলতেছেন কি, যে ওষুধ যত সূক্ষ্ম করে এবং ক্ষুদ্র মাত্রায় দেয়া যায় ততটাই কল্যাণ, ততটাই বেশি কাজ করে। পরক্ষণে এবার উনি বলতেছেন আবার ওষুধের মাত্রা এতটা কম হওয়া যাবে না যেটা তার জন্য উপযুক্ত না, মানে তার ওই আরোগ্য সাধনে উপযুক্ত না। এখন ড্রাগ প্রুভিং এর এই জায়গাটা যদি আসে, তাহলে আমাদের কাছে কিন্তু 3 ধরনের রোগী আসে। আমরা কি করি, আমরা তো সাধারণত একটা গ্লোবিউলস নিয়ে সূক্ষ্মভাবে আমরা প্রয়োগ করতেছি। একটা গ্লোবিউলস সূক্ষ্মভাবে প্রয়োগ করার পরে তখন কারো খুব ভালো কাজ হচ্ছে, কারো মধ্যম কাজ হচ্ছে, আর কারো কাজ এত ধীর যে ধৈর্য সহ্য থাকছে না। অ্যাপ্রোজন 2 তখন বাস্তবায়ন করা যাচ্ছে না, দ্রুত আরোগ্য করার কোনো সুযোগ থাকছে না। এইটা নিয়ে আমার কাছে কিন্তু আজকে প্রায় 7-8 বছরের একটা দুশ্চিন্তা, কেন এটা হয়। একই মাত্রার ওষুধ দিয়ে আমি একটা মানুষের খুব ভালো আরোগ্য পাচ্ছি, আরোগ্য পজিটিভ পাচ্ছি, একটা মানুষের আমি কোনোরকম পাচ্ছি, আর একটা মানুষের মোটে পাচ্ছিই না, খুব ধীর। ওষুধ তো এক, লক্ষণগুলোও এক, এবং আমি যে মায়াজমেটিক কন্ডিশন বিবেচনা করেছি সেটাও এক। কিন্তু 3টা মানুষে ওই যে ওষুধের মাত্রা, আমি যে একটা গ্লোবিউলস দিছি তার এক ধরনের কাজ করছে, যার অর্থাৎ সে যদি ওই যে রুগীর মধ্যেও দেখবেন যে কারো এক্সপ্রেশনটা খুব ভালো থাকে, সে রুগী বাট তার এক্সপ্রেশনটা এনার্জেটিক, তাকে আপনি যত সূক্ষ্ম করে ওষুধ দিবেন তার তত কাজ হবে। তার কারণ কি, তার মানে হচ্ছে যে ওই মানুষটার ভাইটাল ফোর্স ডিজিজ প্রডিউস করতেছে বটে, কিন্তু তার ভাইটাল এনার্জিটা হাই, সে নিতে পারতেছে। আর যে মধ্য, তার ভাইটাল ফোর্স, সেও ওই যে আপনার ওভারল্যাপিং হওয়ার কারণে সে তো নানা রকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, কিন্তু তার ভাইটাল এনার্জি মিডিয়াম। আর যে খুবই দুর্বল মানুষ, তার ভাইটাল এনার্জি খুবই লো, ভেরি লো। ফলে এইখানে আপনাকে কিন্তু ওষুধের মাত্রা বাড়াতে হবে। মাত্রা বাড়ে কিভাবে? মাত্রা বাড়ে কিন্তু ওই যে গ্লোবিউলসের সংখ্যা দ্বারা, যেটা আমরা অনেকেই আপনার এটা আমলে আনি না। আমি নিজেও এটা বুঝতাম না, আমি রিসেন্টলি আমার এই ব্যাপারটা আসছে। আমি যখন এই 2টা জায়গায় ড্রাগ প্রুভিং এর ক্ষেত্রে আর হচ্ছে যে 130 আর 146-এর পর থেকে এই দুটো যখন মিলাইছি, মিলানোর পরে কিন্তু আমার কাছে এটা ধরা পড়ছে। কখন ধরা পড়লো? 70-80 বার ওই আর্টিকেল গুলো পড়ছি আমি, তারপরে ধরা পড়লো। এর আগে 70-80 বার ধরা পড়েনি। তাহলে বোঝা গেল যে একবার পড়লেই শেষ না, বারবার পড়তে হবে, তারপরেই সেখান থেকে একটা মানিক খুঁজে পাওয়া যেতে পারে।
আর একটা বিষয় যেটা পাওয়া গেল 146 পরের থেকে, হ্যানিম্যান স্যার গ্লোবিউলসে ওষুধ প্রয়োগ করতে বলতেছেন একমাত্র ড্রাগ প্রুফিং এর সময়, এবং সেটা হচ্ছে সেন্টিসিমাল পটেন্সি এবং 30 সেন্টিসিমাল পটেন্সি এবং 30। অথবা আরেক জায়গায় বলছেন যে সরাসরি আপনি ওই যে ভেষজে ওখান থেকে যে আমরা মাদার টিংচারটা তৈরি করি সেটা দিয়েও আপনার অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে আপনার হয়, আপনার ড্রাগ প্রুফিং হয়, করা সম্ভব। কিন্তু আপনি যখন 50 মিলিসিমেলের যে পটেন্সি গুলা নিয়ে যেখানে আলোচনা হয়েছে 146 এর পরের থেকে, কোথাও বলা হয়নি আপনি গ্লোবিউলসে ওষুধ তৈরি করুন। একটা সময় গ্লোবিউলস আর পরে কোথাও গ্লোবিউলস না। কিন্তু আমাদের তামাম জগতের হোমিওপ্যাথরা তারা চিন্তা করেন যে তারা জেনে থাকেন, প্র্যাকটিসে জেনে থাকেন, সেটা হচ্ছে যে গ্লোবিউলস এর মাধ্যমে দিতে হবে। এই গ্লোবিউলস তত্ত্ব কিন্তু আসছে কোথা থেকে? সেটা হচ্ছে যে আমাদের এই উপমহাদেশে, আমাদের ভারত উপমহাদেশে বিজয় কুমার বসু, হরিমোহন চৌধুরী, বিশেষ করে এই দুই মান্যবর ঋষি, আমাদের সকলেরই শ্রদ্ধেয়, তারা মূলত ওই যে সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব থেকে কিন্তু আপনার প্রত্যেকটা পটেন্সিকে, এলএম পটেন্সিকে তারা 10 নম্বর গ্লোবিউলসে নিয়ে আসছে। কিন্তু হ্যানিম্যান স্যার কিন্তু গ্লোবিউলস আনছিলেন কোথায়? সেটা হচ্ছে যে আপনার ওই যে জিরো পটেন্সি দিয়ে যেটা, সেটাকেই বলা হয়েছে গ্লোবিউলস। অর্থাৎ আপনার আমাদের যখন আপনার 3C হলো, আমাদের ট্রাইট্রিশন যখন 3C হলো, তখন সেই ট্রাইট্রিশনটাকে আপনার যখন আপনার আরএস দ্বারা আমরা যখন গোলানোর পরে তখন সেখান থেকে 1 ফোঁটা কি 2 ফোঁটা দিয়ে আমরা কিছু গ্লোবিউলসে ভিজালাম, ভিজার পরে সেটার আবার ব্লোটিং পেপারে রাখার পরে সেটা আবার ব্লোটিং পেপার সেগুলো শুষে নিল, আমাদের গ্লোবিউলসটাকে শুষ্ক করে দিল। ওই শুষ্ক ওষুধটাকে বলা হচ্ছে আপনার জিরো পটেন্সি। এবং ওই গ্লোবিউলস দিয়ে যখন আমি প্রথম 1 গ্লোবিউলস 1 দানা এই 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার আর 99 ফোঁটা আপনার আরএস দিয়ে ওইটারে যখন আমি 100টা ঝাঁকি দিলাম, তখন আমার তৈরি হলো 0/1। এবং এই 0/1 এইটা যে তরলটা, এইটাকে বলা হচ্ছে কিউ পটেন্সি, এলএম কিউ পটেন্সি। এবং ওখান থেকে 1 ফোঁটা মানে আপনার হচ্ছে ওখান থেকে LM1 এর 1 ফোঁটা আর হচ্ছে 500 ফোঁটা আরএস, যেটাকে বলা হয় মানে 500 ফোঁটার হিসাব করলে হয় 25 ml 25 ml, তার ভিতরে 1 ফোঁটা দিয়ে সেইটাকে যদি আমি 100টা ঝাঁকি দেই তাহলে হচ্ছে আবার LMQ2 পটেন্সি। তার মানে আমার দ্বিতীয় শক্তি হলো। এইভাবে কিন্তু আপনার বিকশিত হয়েছে। হ্যানিম্যান স্যার কি বলেছেন যে এইখান থেকে 1 ফোঁটা, ওই কিউ পটেন্সির 1 ফোঁটা আমার ডিস্টিল ওয়াটারের মধ্যে দিতে হবে। কতটুকু ডিস্টিল ওয়াটার? সেখানে উনি 120 ml থেকে 775 ml পর্যন্ত, তার যে হিসাব যদি ক্যালকুলেশন করেন, 120 থেকে 775 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে আপনার ওই 1 ফোঁটা দিতে বলতেছেন। এবং সেইখানে আপনার হচ্ছে যে সেইটাকে আবার 10টা ঝাঁকি দিতে বলতেছেন। ঝাঁকি দেওয়ার পরে ওখান থেকে ডোজিং এর একটা সুযোগ হলো, মানে রুগীকে খাওয়ানোর জন্য উপযুক্ত। সেখান থেকে কতটুকু খাওয়াবেন সেখানে আবার বলা হচ্ছে যে আপনি গ্লাস নেবেন, 1 গ্লাস পানি নেবেন, সেখানে আপনি আবার ওখান থেকে ধরেন 5 ml মতো দিবেন, দেওয়ার পরে নাড়াচাড়া করে ওখান থেকে আপনি 1 চামচ খাবেন। এই পদ্ধতিটা কিন্তু হ্যানিম্যান স্যারের, কিন্তু আমাদের বিজয় কুমার বসু, হরিমোহন চৌধুরী, এই স্যারেরা কি করছেন যে এইটা আসলে খুব একটা জটিল কাজ। এইটা যেমন চিকিৎসকের জন্য জটিল কাজ, অ্যাজ ওয়েল এজ আমাদের রুগীদেরকেও এটা মেনটেন করা খুব জটিল। এই জটিলতা থেকে উদ্ধার করার জন্য তারা কি করছেন, তারা আপনার ওই যে
ওই পরে মানে গ্লোবিউলস মানে প্রত্যেকটা পটেন্সিতে তারা গ্লোবিউল সিস্টেমটা আনছে, যার কারণে যে গ্লোবাল সিস্টেম মানে সিস্টেমটা আনার কারণে কি হয়েছে, যথেষ্ট সূক্ষ্মভাবে আমাদের সামনে ওষুধগুলো সহজলভ্য হচ্ছে, এবং আমরা যখন পেশেন্টদেরকে প্রয়োগ করতেছি তখন আমরা বেশ ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু একটা জায়গায় আমরা পাচ্ছি না। কোন জায়গায় পাচ্ছি না? সেটা হচ্ছে যদি অর্গানিক প্যাথোলজি যদি আপনার খুব হাই থাকে, তখন আমরা কিন্তু ফলাফল পাই, ফলাফল আসে, ওতেও ফলাফল আসে, কিন্তু খুব লেট হয়, খুব মানে ধীরে 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 এটা হয়। সেইটা যদি অর্গানিক প্যাথোলজি মানে যেটাকে অর্গানিক প্যাথোলজির উপরে যদি আমরা ওষুধটা হ্যানিম্যান স্যারের রীতি অনুযায়ী আমরা যদি ওই যে LM1 যে কিউ তরল, ওই তরল থেকে যদি সরাসরি ওষুধ তৈরি করে যদি প্রয়োগ করতাম তাহলে কিন্তু বেশি কাজ হতো। ওইভাবে প্রয়োগ করাটাকে বলা হয় অর্গান সাপোর্টিভ রিমেডি, অর্গান সাপোর্টিভ অ্যাপ্রোচ, মানে অর্গান সাপোর্টিভ যে রিমেডি গুলো রয়েছে ওইগুলো যদি ওইভাবে আমরা প্রয়োগ করি আমরা কিন্তু অর্গানিক প্যাথোলজিকে খুব দ্রুত রিকভারি করতে পারবো। আর যদি আপনার ডাইনামিক প্যাথোলজি হয় তাহলে কিন্তু আমাদের ওই যে গ্লোবিউলসের ফর্মে যেটা আমাদেরকে আমাদের ঋষিরা শিখাইছেন ওইখানে কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারবো। ডাইনামিকে যত সূক্ষ্ম হবে তত ভালো কাজ। আর যদি অর্গানিক হয় তাহলে ঔষধকে যদি আমরা ডাইলেশনটা যদি আমাদের যদি ওই যে কিউ পটেন্সি অর্থাৎ LM কিউ, আমরা মনে করি কিউ মানে মাদার, কিউ মানে মাদার, মাদার মানে কি ওই যে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় না। মাদার বলতে কি, ধরেন এই যে একের মাদার, মাদার LM1 এর মাদার হচ্ছে LM কিউ 1, LM2 পটেন্সি যেটা 0/2 পটেন্সি যে গ্লোবিউলস পাচ্ছে ওই যে পটেন্সি ওইটার মাদার কোনটা, সেটা হচ্ছে ওই পটেন্সিটা তৈরি করতে যে লিকুইডটা হয়েছে সেই লিকুইডটা হচ্ছে মাদার। আপনারা প্রায় হয়তো খেয়াল করবেন যে আমাদের খেয়াল করেছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে আমাদের লুৎফর রহমান স্যার একটা সাজেশন দেন, সেটা হচ্ছে কোনো একটা ওষুধকে যদি আপনি পানিতে দেওয়ার পরে ঝাঁকাতে 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 যদি 100 ঝাঁকি পর্যন্ত পৌঁছে যান তখন সেটা মাদার হয়ে যায়। উনি প্রায় এই শব্দটাই ব্যবহার করছেন, মাদার হয়ে যায়। অনেকে ভাবতে পারেন যে আমি তো পানিতে একটা দানা দিছিলাম সেটা ঝাঁকাতে ঝাঁকাতে কেন আমার মাদার হয়ে গেল। মাদার হয়ে গেল মানে ওইটা হচ্ছে আর একটা পটেন্সির মাদার হয়ে গেল। এই যে সূক্ষ্ম তত্ত্ব এইটা কিন্তু আপনার বহুবার অর্গানন পড়ার পরে আজকে সামনে হাজির হচ্ছে। তার মানে পড়ার কোনো বিকল্প নেই। অর্থাৎ আসাদুল স্যার যে কথাটা বলছে পড়ার কোনো বিকল্প নেই। শ্যামল স্যারের উদাহরণ দিয়ে শিবেন সরকার যেটা বললেন যে ইনফেকশিয়াস ডিজিজে যদি লোয়ার পটেন্সি দেওয়া হয় তাহলে ইনফেকশিয়াস ডিজিজ বেড়ে যায়, এমনকি মৃত্যু হতে পারে। হ্যাঁ, হতে পারে। সেটা কি? সেটা সেন্টিসিমাল, সেইটা যখন মানে আমাদের ডেসিমাল এই ধরনের পটেন্সিতে যখন প্রয়োগ করা হয়েছিল তখন এই আশঙ্কাটা ছিল, এবং এই আশঙ্কাটা ছিল বলেই হ্যানিম্যানসের সংস্করণে উনি হচ্ছে আপনার 50 মিলিসিমাল পদ্ধতি আবিষ্কার করলেন। এই 50 মিলিসিমাল পদ্ধতিতে নিম্ন শক্তি বলে কিছু নাই, এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। 50 মিলিসিমালের নিম্ন শক্তি বলে কোনো শক্তি নাই। নিম্ন ওখানে 0.1 যেটা সেটাও উচ্চ শক্তি, সেটাও উচ্চ শক্তি, কিন্তু উচ্চ শক্তির ভিতরে প্রথম ক্রম হচ্ছে 0.1, ওটা হচ্ছে নিম্ন ক্রম, নট নিম্ন শক্তি, লোয়ার পটেন্সি না, ওটা হচ্ছে নিম্ন ক্রম, সিরিয়ালে নিম্ন। সে কারণে আপনার হ্যানিম্যান স্যার নিশ্চয় জেনে বুঝেই বলেছেন যে তোমরা নিম্ন ক্রম থেকেই শুরু করো, তোমরা নিম্ন ক্রম থেকেই শুরু করো। উনি যেমন বলেছেন যারা
উচ্চ স্বাস্থ্য বহন করেন, যাদের এক্সপ্রেশন যেই রোগেই থাকুক না, যাদের এক্সপ্রেশন খুব হাই, তাকে আপনারা যত ক্ষুদ্র মাত্রায় ওষুধ দিতে পারেন ভালো। কিন্তু যারা মধ্য, তাদের মাত্রাটা একটু বাড়ান। আর যারা দুর্বল, তাদের মাত্রা আর একটু বাড়ান। এবং মাত্রার সূক্ষ্মতা বলছে কোথায়? মাত্রা, যে গ্লোবাল শব্দটা কোথা থেকে আসছে? যে মাত্রার সূক্ষ্মতা বলতেছেন যে ওষুধ মিশ্রিত একটা গ্লোবিউলস যদি সরাসরি মুখে দেওয়া হয় পানি ছাড়া, তাহলে সেইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র মাত্রা। ক্ষুদ্র মাত্রার সংজ্ঞা দিতে যে উনি বলতেছেন ঔষধ মিশ্রিত 10 নম্বর গ্লোবিউলসের একটা দানা যদি সরাসরি মুখে দেওয়া হয়, তাহলে সেটা সবচেয়ে ক্ষুদ্র মাত্রা। আর এইটাকে যখন পানিতে গোলায় দেয়া হয় পরিবর্তিত মাত্রায়, তখন সেটা হচ্ছে সূক্ষ্ম মাত্রা। ক্ষুদ্র এবং সূক্ষ্ম, এই যে ক্ষুদ্র এবং সূক্ষ্ম, ক্ষুদ্র হলো সূক্ষ্ম হলো, এই যে বিষয়গুলো ছোট ছোট শব্দগত বিষয়, কিন্তু হোমিওপ্যাথিতে এটা বিশাল মাঝে যায়, এক একটা শব্দের বিশাল মাঝে যায়। এগুলো শুধু শুনে শুনে হয় বোঝা যাবে না, এগুলো পড়ে পড়ে বুঝতে হবে। পড়েও কিছু বোঝা যাবে না যদি আবার শোনা না হয়। অর্থাৎ শোনা এবং পড়া এটা প্যারালাল। ওই যে রেল লাইনের দুইটা লাইন থাকে না, একটা লাইন দিয়ে কিন্তু আসলে আপনার চলে না, আর একটা লাইন লাগে, দুইটা লাইন লাগে। দুইটা লাইন যদি থাকে তাহলে চলে। অর্থাৎ আপনাকে পড়তে হবে এবং যারা বোঝে তাদের কাছ থেকে শুনতে হবে। এই পড়া এবং শোনা দুটো যদি আমরা একসাথে প্যারালাল ভাবে লাগাতে পারি তাহলে হবে। আর সর্বোপরি যে কথাটা, সেটা হচ্ছে যে সিএম, ষষ্ঠ সংস্করণে আসলে সিএম নাই। সিএম সবচাইতে বহুল ব্যবহৃত করেছেন আমাদের জেমস টাইলার কেন্ট স্যার, হ্যারিংটন, আমাদের উপমহাদেশে হাসান মির্জা স্যার। এনারা সিএম খুব ব্যবহার করছে, কিন্তু ওনারা কোথায় সিএম ব্যবহার করছেন সেইটা আগে দেখতে। ওনারা একটা রেমেডিকে, একটা ওষুধকে আপনার অনেকভাবে ব্যবহার করা যায়। যেমন টার্গেটেড ট্রিগার পয়েন্ট, আপনি একটা টার্গেটকে ট্রিগার করলেন, সেটা করে ওষুধ প্রয়োগ, সেটা এক ধরনের ব্যবহার। আপনি সেই টার্গেটের ক্ষেত্রে আপনি কনস্টিটিউশনটাকে টার্গেট করলেন, তাহলে সেটা কনস্টিটিউশনাল রিমেডি। আপনি যে টার্গেট মায়াজমেটিক কন্ডিশনটাকে ট্রিগার করেন, তাহলে সেটা হচ্ছে যে আপনার এই মায়াজমেটিকের ভিতরে আবার দুই রকম ভাগ আসে। একটা হচ্ছে যে ওই মায়াজমেটিকটা যদি তার ফিলোসফি থেকে গ্রহণ করেন, তার স্বভাব চরিত্রকে যদি গ্রহণ করেন, তাহলেও কিন্তু সেটা কনস্টিটিউশনাল টার্গেট। ওইটা কিন্তু অনলি মায়াজমেটিক টার্গেট হচ্ছে না, ওই মায়াজমেটিক টার্গেট হচ্ছে কনস্টিটিউশনাল টার্গেট। আর যদি দেখেন যে না, তার ফিলোসফিতে মেলে না, কিন্তু তার প্যাথোলজি এবং ফিলোসফির আংশিক কিছু মিলে জড়ায় ঘড়ায় একটা ব্লকেজ তৈরি হয়েছে, একটা ব্লক তৈরি হয়েছে, একটা বাধা তৈরি হয়েছে, একটা অবস্ট্রাকল তৈরি হয়েছে। সেই অবস্ট্রাকল তৈরি করার জন্য আপনি প্রয়োগ করলেন, এইটাকে বলা হয় ইন্টার কারেন্ট অ্যাপ্রোচ, ইন্টার কারেন্ট রিমেডি। অর্থাৎ একই ওষুধ, একবার হচ্ছে কনস্টিটিউশনাল ওষুধ, আরেকবার হচ্ছে মায়াজমেটিক কনস্টিটিউশনাল ওষুধ, আর একবার হচ্ছে আপনার অবস্ট্রাকল রিমুভাল। আপনার যদি কনস্টিটিউশনাল মেডিসিন যদি হয়, মায়াজমেটিক কনস্টিটিউশনাল যদি মেডিসিন হয়, অবশ্যই আপনাকে নিম্নক্রম দিয়ে শুরু করতে হবে। কেন? আপনার এটা বলা হয়েছে, হ্যানিম্যান স্যার নিজেই বলতেছেন যে যেই ওষুধ সবচেয়ে বেশি সদৃশ, সেই ওষুধের অধিক শক্তি, উচ্চ শক্তি বা অধিক উচ্চক্রমের শক্তি বেশি ক্ষতিকর, বেশি ক্ষতিকর। এবং ক্ষতিটা এমন যে ওই মানুষটা যে রোগ নিয়ে আসে, যে লক্ষণ নিয়ে আসে, সেই রোগ লক্ষণ চলে যায় এবং চিকিৎসক এই বুঝে খুব আনন্দিত হয় যে হা, আমার এই ওষুধটা কত ধনন্তরী কাজ করেছে, দেয়া মাত্রই রোগীটা ভালো হয়ে গেছে। ও, আধা ঘন্টাও সময় নেয়নি, রোগীটা ভালো হয়ে গেছে। উচ্চ শক্তি দিয়ে এইরকম রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এবং পরক্ষণে দেখা যায় সেই লক্ষণটাই আর নাই। কিন্তু হ্যানিম্যান স্যার বলতেছেন যে এই যে উচ্চ শক্তি,
মানে মোর সিমিলার মেডিসিন উচ্চ শক্তিতে বারংবার যখন প্রয়োগ করা হচ্ছে, তখন তার ভিতরে আর একটা ডিস্ট্রাকটিভ কন্ডিশন তৈরি হয়, আর একটা নতুন রোগ তৈরি হয়, যেই রোগটা আরোগ্যের অযোগ্য। যেই রোগটা আরোগ্যের অযোগ্য, আপনি মোর সিমিলার মেডিসিন যদি সিএম ঘন ঘন দেন, ওই মানুষটার যে রোগ নিয়ে আসছে, যে লক্ষণগুলো আসছে, সব দূর হয়ে যাবে। আপনি খুবই খুশি হবেন, আপনার রুগীও খুব খুশি হবে। কিন্তু দেখা যাবে কিছুদিন পরে শোনা যাবে যে তার ব্লাড ভেঙে যাচ্ছে, রক্ত গঠন হচ্ছে না। অথবা শোনা যাবে, মানুষটা যদি পুরুষ মানুষ হয় তাহলে শোনা যাবে যে তার সেক্স পাওয়ার বলে কিছু নেই। মানুষটা যদি মহিলা হয় তাহলে বোঝা যাবে তার সেক্সুয়াল ডিজায়ার এত বাড়ছে যে তার চরিত্র ধরে রাখা মুশকিল হচ্ছে। মানুষটা যদি আপনার, সাধারণত মহিলাদের ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা আসে, সেটা হচ্ছে তাদের রক্ত শূন্যতা তৈরি হয়, অ্যানিমিয়া সিমটম দেখা দেয়। কেন? সেটা হচ্ছে যে ওই হ্যানিম্যান স্যারের ওই জায়গাটা বলতেছে যে আমাদের সফট টিস্যু মোর সিমিলার মেডিসিন যদি হায়ার, অধিকতর উচ্চ ক্রম অথবা আপনার সেন্টিসিমালের সিএম টিএম এই ধরনের পটেন্সি যদি দেয়া হয়, তাহলে সফট টিস্যুতে আক্রমণ করে এবং ওই সফট টিস্যুকে ধ্বংস করে দেয়। তা আমাদের সবচাইতে সফট টিস্যু হচ্ছে কি? আমাদের ব্লাড সফট টিস্যু, আমাদের স্পার্ম সফট টিস্যু, আমাদের হরমোন সফট টিস্যু, এইগুলাকে ধ্বংস করে দেয়। যখন ধ্বংস করে দেয় তখন এইগুলার ঘাটতি হয়ে যে রোগটা আসে, তখন সেটা অটো ইমিউন ডিজিজে রূপান্তরিত হয়। সেই অটো ইমিউন ডিজিজ আরোগ্যের অযোগ্য হয়ে যায়। ফলে সিএম দেওয়ার পরে তাৎক্ষণিক রেজাল্ট, ফাটাফাটি রেজাল্ট। এই রেজাল্ট হ্যানিম্যান স্যার বর্জন করতে বলছেন। উনি না পরীক্ষা করে বলেন, উনি না পরীক্ষা করে এত বড় ভয়ানক কথা উনি অর্গাননে সংযুক্ত করেন। এই দৃঢ় বিশ্বাসটা আমাদের রাখতে হবে। উনি আন্দাজে একটা কথা লেখেননি ওখানে, উনি নিশ্চয়ই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেই এগুলো লিখছেন। সে কারণে কথায় কথায় সিএম দেওয়া যাবে না। হ্যাঁ, হাসান মির্জা স্যার সিএম দিচ্ছেন, কেন্ট স্যার সিএম দিচ্ছেন, আমি কেন দিব না? আমাদের শ্যামল স্যারও সিএম দিতে বলছে, আমি কেন দিব না? আমি দিব যখন এটা ইন্টার কারেন্ট রিমেডি হবে, একটা ব্লক। ওই ওষুধটা মোর সিমিলার না, বাট সিমিলার, মায়াজমেটিক সিমিলার, শুধু সিমিলার না, মায়াজমেটিক সিমিলার। অর্থাৎ আমার মায়াজমের যে ফিলোসফিক্যাল আসপেক্টস, এইটা শতভাগ পূর্ণ করে না, অথচ তার রোগ লক্ষণ এবং তার এখনকার যে সাইন সিমটম, এইগুলো একটা বিশেষ মায়াজমকে ইন্ডিকেট করতেছে। এবং সেই মায়াজমের জন্য যে ইন্টারকারেন্ট রিমেডি হিসেবে যে রিমেডিটা আসে, সেই রিমেডিটা যদি আপনি সিএম হিসেবে প্রয়োগ করেন, তখন কিন্তু আপনার ওই ব্লকটা দূর হবে, আপনার ব্লকেজটা দূর হবে। হাসান মির্জা ওইভাবে সিএম প্রয়োগ করে উনি ভালো রেজাল্ট করছেন। হাসান মির্জা আসলে সিপিলিনাম, মেডোরিনাম, টিউবারকুলিনাম সিএম দিয়ে শুরু করতেন, কিন্তু পরক্ষণে যে মেডিসিন দিতেন, কনস্ট্রাল মেডিসিন যেটা দিতেন, হইতে পারে সেটা লাইকোভোডিয়াম, হইতে পারে সেটা ক্যালকিরিয়াকার, হইতে পারে সেটা ন্যাট্রামিওর, হইতে পারে সেটা অরামমেট। আপনারা যদি তার বইগুলো ভালো করে পড়েন, দেখবেন যে সেইগুলা উনি 50 মিলিসিমাল ব্যবহার করতেন না, 30, 200 এইগুলা দিতেন, অর্থাৎ নিম্ন শক্তির থেকে। তাহলে উনি যে প্রথমেই সিপিলিনাম সিএম দিয়ে বসে থাকলেন, মেডোরিনাম সিএম দিয়ে বসে থাকলেন, টিউবারকুলিনাম সিএম দিচ্ছেন, এইটা কি? এটা হচ্ছে ইন্টার কারেন্ট রিমেডি হিসেবে দিচ্ছেন। ওগুলো মোট সিমিলার ছিল না, সিমিলিমাম ছিল না, ওগুলো হচ্ছে মায়াজমেটিক ইন্টার কারেন্ট রিমেডি হিসেবে ওইগুলা দিচ্ছেন। ওই একই কাজ কেন্ট স্যারও করছেন, একই কাজ ফেরিংটন স্যারও করছেন, এবং এইটা ভালো রেজাল্ট হয়েছে। ওনারা যখন করছেন, কেন্ট স্যার, ফেরিংটন স্যার যখন করছেন, তখন ষষ্ঠ সংস্করণ তাদের সামনে আসেনি। ফলে ওর মধ্যে থেকে তারা সফলতার চেষ্টা করছে, ওর মধ্যে থেকে সফলতার চেষ্টা করছে। এখন এইটাকে কিন্তু আরো যুগান্তকারী জায়গায় আনছেন আমাদের রাজন সংকলন স্যার, আমাদের
এই 50 মিলিসিমেল মেডিসিনটাকে আরো যুগান্তকারী জায়গায় আনছেন। উনি যে পটেন্সি লেভেল করে দিচ্ছেন, 7টা লেভেল করছেন। এই 7টা লেভেলের ভিতরে দেখবেন যে উনি বলছেন এই ধরনের রোগী যদি হয়, এই ধরনের যে কনস্টিটিউশনের রোগী যদি হয়, তাহলে তুমি এই পটেন্সি দিবা, এইটা হলে এই পটেন্সি দিবা, এইটা হলে এই পটেন্সি দিবা। তখন দেখা যাবে যে ওই একটা পটেন্সি দিয়েই আপনি খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন। অর্থাৎ 50 মিলিসিমেল মেডিসিন যারা মনে করেন যে আমরা কেন খামাখা, হ্যানিম্যান স্যার তো সুনির্দিষ্টভাবে বলেননি যে তুমি অমুক পটেন্সি দিয়ে শুরু করো, বলছেন নিম্নকরণ দিয়ে শুরু করো। এটা হচ্ছে আমাদের মতো আধবুঝ মানুষ মনে বুঝছে যে এদের বুদ্ধি শুদ্ধি ম্যাচিউর হতে সময় লাগবে, ফলে ওরা নিম্নক্রম দিয়ে শুরু করবে, অতএব ভয়ের আশঙ্কা কম। কিন্তু আপনি যদি রাজন সংকরণকে বোঝেন, তাহলে আপনিও পারবেন একদম সরাসরি একটা পটেন্সি বেছে নেওয়া, আইদার 1, আইদার 3, 6, আইদার 9, আইদার 12, এরকম একটা পটেন্সি আপনি বেছে নিতে পারবেন, সরাসরি প্রয়োগ করবেন এবং খুব ধনন্তরী হেল্প, মানে মানে যেটা বলে কি আপনার লাকি হিট, এই লাকি হিটের মতোই তখন কাজ করবে। তা লাকি হিট পেতে গেলে আপনাকে আগে ওই দক্ষতা অর্জন করতে হবে। সেই দক্ষতা যদি অর্জন করতে চান, তাহলে আসাদুল স্যারের এই সাজেশনটাকে গ্রহণ করতে হবে। শুধু শুনলে হবে না, পড়তে হবে। ধন্যবাদ সকলকে। লোৎপার স্যার, এতটুকুই আমার। গোপেশ, লুৎফর স্যার কি চলে গেছেন না আছেন? স্যার লুৎফর রহমান স্যার, দেখছি। দেখো, কেউ যদি কমেন্টস করে শোনো না, যদি না করে তা তুমি এন্ড করে দাও। হ্যাঁ স্যার, উনি মেবি উনি চলে গেছেন। তো আমার মনে হয় আপনারা বিষয়গুলো বুঝতে পারলেন। তো আমাদের একাডেমির মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা সেটা করে চলেছি। প্রত্যেকের চিন্তা ভাবনা থেকে অর্গাননকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমাদের হ্যাঁ, আব্দুর রহমান স্যার, আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ শ্রদ্ধেয় কাজী আজম স্যারকে। যেটা স্যার আমরা আসলে হয়তো 5-10 বছর অর্গানন পড়েও যেটা বুঝতাম না, সেটা হয়তো আমরা 10 মিনিটে বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন স্যারের জ্ঞানকে বৃদ্ধি করে দেন এবং আমাদেরকে স্যার যেন মুক্ত হস্তে দান করে দিতে পারেন জ্ঞানটা, সেই দোয়া করি। ধন্যবাদ স্যার। তেমন কোনো প্রশ্ন নাই, ধন্যবাদ।